সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে। তো মনির ভাই, আজকে আপনি যে ঘটনাগুলো এখানে বলতে যাচ্ছেন আজকের এই অনুষ্ঠানে সিক্রেটসে, আপনি যেটা বললেন যে এটা বহু বছর আগের ঘটনা এবং আপনাকে অনেক অত্যাচারও করা হয়েছে, কারো কাছে কখনো মুখ খোলেননি, আজকেই প্রথম এই অনুষ্ঠানে এসে মুখ খুলতেছেন, এবং যাকে নিয়ে এই ঘটনাটা সে আপনার জীবনের অনেক বড় একটা অংশ জুড়ে এখন, সেই মানুষটাও জানে না যে ঘটনাটা আসলে কি। এই রকম একটা অনুষ্ঠানে এসে কেন মনে হলো এত বছর পরে যে এই গোপন সত্যটা আজকে লাখ লাখ মানুষের সামনে বলবো, কেন? আর বা আপনি আমাকেই বা বেছে নিলেন কেন? আসলে আমি গেছে আগের সপ্তাহে একটা ঘটনা শুনছি টোকাইয়ের। জি। ওখানে সৎ মায়ের কথা বলা হয়েছে। আসলে সৎ মা কি জিনিস এটা আমিও জানি। সৎ বলে যে সৎ মাও মা হতে পারে। আমি ওই দিনকে আমি ডিসিশন নিয়েছি, আসলে সব সৎ মা একসময় খারাপও না, ভালো মন্দ সবই আছে। সব সৎ মা যদি খারাপই হইতো, তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে দেখি সৎ মায়ের ব্যাপারে ওই ছেলেটা বলছে, এতে আমারও তো সৎ মা আছে, আমিও বলবো আসলে সৎ মা কি জিনিস। আচ্ছা, তো ওই গল্পটা শোনার পরে আপনার মনে হলো যে আপনি রেডিওতে এসে? তখনই আমার মনে হয়েছে। ওকে, চলুন মনির ভাই, আপনি একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে বলতে চান বলুন। আমি যখন ক্লাস 5-এ পড়ি, আসলে আমার বাবা চাইছিল যে আমি মাদ্রাসার লাইনে লেখাপড়া করি। তা আমি ওই মাদ্রাসার লাইনে আরবির পাশাপাশি বাংলাও শেখানো হইতো। তাই আমি ওখানে সরা স্বরবর্ণ ব্যঞ্জন এগুলো আমি আরবি পড়া বাদ আমি এইগুলা শিখে ফেলে ওখানে তো আপনার দেখা যায় যে 1-2 পর্যন্ত পড়ানো হয়। তো আমার এক চাচাতো ভাই আছে, উনি বগুড়া আজিল হক কলেজের। বাইরে বললাম, ভাই এই ছাত্র মাদ্রাসার ডাইল তো আমার আর খাইবার মনে না ভাই। তো ভাই কি করবে স্যার? বললাম, ভাই আমি বলো তোমার মতো বাংলা পড়বে চাই। কয় সমস্যা নাই। তো ভাই আমি মাদ্রাসার লাইন ছেড়ে এসে ডাইরেক্ট 5-এ ভর্তি হই। আমার ঘরের পিছেই স্কুল। তারপরে বড় ভাই নিয়ে আমাকে হাই স্কুলে ভর্তি করার পরে আমি 6-এ ভর্তি হই। যখন আমার রোল ছিল 175, আমি ওই আমার দাদার সাথে কৃষিকাজে যাইতাম। যাওয়ার পরে দেখা যাইতো যে একটা মেয়ে প্রতিদিন ছাতি নিয়ে হাইটে যায়। আমি স্কুলে যাই, ওটা খুব খোঁজার চেষ্টা করি যে আসলে মেয়েটা কেডা। কোন ক্লাসে থাকতে? এটা ক্লাস 7-এ থাকতে। আমার চাচাতো বোনদের বলি যে এরম কথা, আমি তো চড়ার কাজে গেলি দাদার সাথে, একটা মেয়ে আইসে এই দিক থেকে, স্কুলে এসে তো ওইটারে দেখি না, ওটা কোন। তখন বলে যে ঠিক আছে তুই আমার কিছু খাওয়াবি। বলে খাওয়ামু। তো দেখা যাচ্ছে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের মেয়ে। তো আমার এক চাচাতো ভাই এবং ন্যাংটা কালার বন্ধু ধরতে গেলে একবার ছোটবেলার। তো আর আমি বলি যে দোস্ত, আমাদের স্কুলে তো এরকম একটা মেয়ে আছে, তুই কি কর? তো কইতে আছে যে প্রেম টেম করবো নাই। বললাম আমি করাই দিব, যা। কই পারবো? বললাম হ্যাঁ আমি পারবো, যেমন আমি পারবো না, এটা একটা কাজ হইল, পারবো, এটাও পারবো। কয় আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাহলে তুই চেষ্টা করে দেখ। তা আমি প্রতিদিন ওই চাচাতো বোনদের বলি, কি রে অমুকের সাথে অমুকের লাইনটা করে দে। আর রাজি হয় না, কয় না রাজি হবো না, এইটা সেইটা নানান বাহানা। এইভাবে আমরা ক্লাসে 8-এ পরীক্ষা শেষ করি, দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ করি আমরা। এরই মধ্যেই মেয়েটা রাজি হয়ে যায়। ঠিক আছে তাহলে তোমার ওই ছেলেটাকে দেখবো, দেখার পরে যদি পছন্দ হয় তাহলে আমি ওর সাথে প্রেম করবো। তো বললাম ঠিক আছে, সমস্যা নাই। কে আমার চাচাস দুবাই আবার লেখাপড়া হয় আপনার, আমরা লেখাপড়ার আমাদের পাশের গ্রামেরই, ও আবার 2-3 গ্রাম ফাঁকে একটা স্কুল আছে, গোড়াচড়া সরকারি প্রাথমিক, এই গোড়াচড়া উচ্চ বিদ্যালয়, ওখানে লেখাপড়া করে। তা আমি তখন তোর ফোনও নাই, 2003-এর দিকে, তখন ফোনও নাই কারো কাছে। তা আমি ওই সাইকেল দিয়ে যাই, যা কই যে আজকে দেখা করবো, আজকে মানে তোর কাম হবো। কয় ঠিক আছে, সমস্যা নাই, যা আমি আসতেছি। তো বললাম কখন? কয় 4টায় স্কুল ছুটি হবো, সমস্যা নেই, তখনই যাবনি, যা। তা আমি এসে চাচাতো বোনকে বলে 4টায় আসবো। হ্যাঁ, ওই মেয়ে আবার কি করছে, কইছে যে ঠিক আছে একটা সত্য আছে, আমি প্রেম করতে পারি, মনির যাইতে না জানে এখানে। বললাম যে কে রে, আমি প্রেম করে দিব আর আমি জানবো না? তো চাচাতো ভাই আমাকে কইতেছে যে দোস্ত একটা কথা কম, রাগ করবি তুই? বললাম না, তোর হাতে রাগ করবো এরকম বিষয় তো আমি আজ পর্যন্ত কইতে যে প্রেম তো করবো, ওই তুই করলি। ওই মেয়ে তো কয় যে তুই যদি সাথে যাস তাহলে প্রেম করবো না। বললাম ঠিক আছে, সমস্যা নাই, তুই যা, আমি একলাই দেখতেছি, যা। ও কয় প্রেম করলি, যদি প্রেম করি তোকে সাথে নিয়ে করবো, না করলি পারে না করবো, তোকে ছাড়া আমি যাইবার পারবো না। বললাম নু যাই, সমস্যা কি, দেখে আসি। পরে গেছি, যা আবার ওই মেয়ে তো দেওয়া হতো কি আপনারটা বলছি একলা আসতে। হ্যাঁ, পরে আমার স্বাস্থ্য ভাই এবং বন্ধু বলতেছে যদি প্রেম করি তাহলে ও আমার সাথে সবসময় থাকবে, এত যদি তোমার সমস্যা যদি হয় তাহলে কাউ করবো না, আর যদি সমস্যা না হয় তাহলে করবো। তো এইভাবে বলি আগে দেখা যায় যেন ও বৃহস্পতিবার আইসে শনিবারে চলে যায়,
এই পুরা সপ্তাহে যত চিঠি লেখালেখি, চিঠি আদান প্রদান, যত কথাবার্তা সব আমার সাথেই। ও শুধু নামে একজন, ও নামে খালি যে আমি প্রেম করছি। ওই বৃহস্পতিবারের রাত্রে এসে সারা রাত এ সপ্তাহ কী করলি, কী কইছে, চিঠি কী লেখছে, ওই সারা রাত ওইগুলো শোনাইতাম যে এই করছে দোস্ত, এই ব্যাপার দেখতে চায়। ওই মাঝে মধ্যে আমি দেখাইতাম। ওই টিফিনে দেওয়া যায় যে হাই স্কুলের নিয়ম ছিল যে টিফিনে আপনার জুম্মার নামাজ, এই জহরের নামাজটা পড়তেই হবে, এটা বাদ দেওয়া চলবে না কোনো ছাত্রেরই। তা আমি ওকে বলতাম যে তুই জহর নামাজের যখন আজান দিব তো সে ওই চানাচুর আলার কাছে দাঁড়াবি, দেখবি স্কুলে সবাই স্যার যত আছে ছাত্র আছে সবাই দেখবি মসজিদে চলে গেছে, ওই ফাঁকে আসবো, তুই ওই ফাঁকে দেখবি আর কথা বলবি। হ্যাঁ বল চানাচুর আল্লাহ বলে, আরে আমি ম্যানেজ করছি, সমস্যা নাই, তুই খালি ওখানে যা দাঁড়াবি, দাঁড়ান বাদি আসবো। এইভাবে 1 বছর চলতে থাকে। থাকার পরে জুন মাসের 5 তারিখ মেয়েটা বলতেছে যে মনির ভাই এরকম বাইর থেকে আমাকে ওই অত্যাচার করতেছে, তো আমি পালাই আসাম। বললাম কি, আপনি ক্লাস 10-এ আর আমি নিউ 9-এ, এটা কি সম্ভব? আপনি সামনে আপনাদের SSC পরীক্ষা, কয় আপনি যেমনি করে পারেন ম্যানেজ করেন, তাই নইলে আমি যা ওই ছেলের ঘরে উঠবো। আমি কইলাম যে ভাই আমার পক্ষে এটা সম্ভব, আমার বাপ যে আজরাইল ভাই আমাকে মেরেই ফেলাইবে একবারে। বলতেছে যে না, যত সমস্যা আমি আপনাকে দেখবো, কিন্তু আপনার নাম আমি কোনো সময় সামনে আনবো না। বললাম যে সামনে আনবে না শুরুর থেকেই তো আমি, তুমি আমার নাম যদি নাম নাও আনো তাও একজন বলবো কি রে অমুকের সাথে তো অমুকের সবসময় কথা বলতে দেখি। তো যাই আমি চাচাতো ভাই বলে যে এই কথা যে পালাইবো বলে, তে তুই কি কস? কইতেছে তাহলে আমি ওর সাথে দেখা করার ব্যবস্থা আর আমি ওরে বুঝামু। বললাম ঠিক আছে সমস্যা নাই, তুই তাহলে ওরে বুঝা, আমি দেখা করতেছি। দেখা করা দিছি, দেখা করা দিয়ে মানে সারাদিন ওদের 2জন বোঝা সিরাজগঞ্জ ভিক্টোরিয়া কোয়ার্টারের মধ্যে সারাদিন 2জনের কথাই শেষ হয় না। মাগরিবের আজান দেয়, ফাইনাল পরীক্ষা যেদিন হয় অর্থাৎ 3য় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা যেটা, ওইটা শেষের দিন আমাদের ধর্ম পরীক্ষা যেদিন হয়, ওই দিনকে চানাচুরালা আমি পরীক্ষা প্রবেশপত্র দিছে, খাতাও দিছে, আমি রোল টোল সব লেখছি। হ্যাঁ হুট করে ওই চানাচুরালার সাথে জানালা আমাকে ইশারা দিছে। তো আমি ওই প্রথমেই খালি নামটাম লেখে প্রশ্নপত্র শুনে থুয়া আমি স্যারে করি স্যার আমি একটু টয়লেটে জমা গেছি। তো সকালে আমি ওদের ভ্যানে তুলে দিছি, আপনার 11টার দিকে 11:30টার দিকে ভ্যানে উঠাই দিছি যে তাহলে যা তোরা ও অমুক জায়গায় আছে, যা খোঁজ করলি পাওয়া যাবো। তো আমাকে বলছে শিওর আছে, বললাম ওই জায়গায়ও আছে শিওর, ওরা সামনে SSC পরীক্ষা দিব, ওরা মেসে থেকে লেখাপড়া করতেছে, পুরো এক গ্রুপ ধরে আছে। তখন ওই মেয়েটা বলতেছে আপনারও সাথে যাবে। বললাম আমি তো যাই না, আমি খাতার নাম লেখে থিয়ে রোল নাম্বার লেখে থিয়ে আমি টয়লেটের কথা বাইরে আছি। কইতেছে যদি আপনার সাথে না যান আমি তাহলে আপনাদের বাড়িতে ওই আমার ঘরে যা উঠবো। তো বললাম যে আমার খালি বিপদে ফালান, বললাম আমার কী করা লাগবে? বলে আপনি খালি যাই ওকে দেখা দিবেন, আমি তারপরে চলে আসবেন। তো আমি দেখা দিচ্ছি ওই কোনার রুমে ও দেহানগা বসে আছে। কয়া দিয়ে আমি সাইকেলটা নিয়ে কোথায় ভাই 1 মিনিট দাঁড়ান, আমি খালি দেখবো সত্যি আছে কিনা, আপনি আমার বাইকে যেতে পারেন। পরে ও গেছে, যা হেরা জিগাইছে যে এখানে অমুককে, বলে হ্যাঁ আমি। ও করছে কি, ও যেই আরে দেখছে স্কুলে জানালা ভাঙ্গে ওইটা দিয়ে বাড়াইবেন হয়েছে, তখন ও মেয়ে কাছে পালাইবে না, পালাইবে তো তোমার বাড়িতে যাম ডাইরেক্ট। তখন বলতে আছে যে সমস্যা নেই, বাড়িতে জানে কী হয়েছে এদিকে আইসো। তো বলতে আছে যে অমুক সাথে আছে, কই হ্যাঁ মনিরও আছে। কই বলে ও তো রাস্তায় দাঁড়ায় আছে, চলে আসবো, পরীক্ষা দিবেন না চলে আসছে। তো বলতে আছে ঠিক আছে সমস্যা নাই, তাহলে ওরা ডেহে নিয়ে এসো। পরে আমাকে ডাক দিল, ডাক দিয়ে বলে দোস্ত কে বাকি? বললাম আমি ফিরে বের পারি না, এই যে তোরা 2জন, আমি লাইন ধরে দিছি, তোরা 2জন কি করবি, তোরা 2জনের সিদ্ধান্ত নিয়ে আমি চলে গেলাম। আপনার পরীক্ষা বাদ দিয়ে আপনি আমি পরীক্ষার ওই হল থেকে তো এই যে বাইরে আছি, চিন্তাও হয়নি ফেল করবেন, ফেল হওয়ার চিন্তা হয়নি। আচ্ছা পরে বাইরে আসার পরে ওরা 2জন আপনার 1টার থেকে বিকাল 4টা পর্যন্ত ওদের 2জনের এই মীমাংসাই হয় না। শেষ মাসে ও বলে যে তুমি যদি না যাও আমি গাড়ি নিচে মাথা দিম। ছেলে মেয়েটা বলে ছেলে কয় তাহলে আমিও মর, তুমি যদি মর তাহলে আমারও মরা ছাড়া পথ নাই। তো এইরকম ভাবে ধাক্কা ধাক্কি হতে হতে ছেলেটাকে আমি কই দোস্ত তোর যত সমস্যা হয় আমি দেখবো, যা তুই সামনে SSC পরীক্ষা তো যা, আমি সব দেখবো, তুই নু কয় আচ্ছা চল যাই। কনে যাবি? তো বললাম যে আমি চেনা জায়গার মতো কোনো কিছু নাই, তে আমার এক মামা থাকে মহাখালীতে, আমাদের তেজগাঁও কুনিপাড়া, তো ওই জায়গায় যামু। বলছে নষ্টি, বলে আমি চিনি ওই জায়গায়, বলে চল যাই। এই কয় আপনার লোকাল আমাদের সিরাজগঞ্জ থেকে কাজীপুরে তো লোকাল বাস চলাচল করে, ওই সময় তো CNG খুব একটা নাই। তো কয় আচ্ছা তাহলে বাসে ওঠ। ও কি করছে, মেয়েটা আগে উঠছে, ও আমি ওরা ধাক্কা দিছে তাহলে তুই ওঠ, বীর অনেক। ও কয় না
ও আমারে ধাক্কা দিয়ে তুলে দিয়ে ও আর পিছন টান ওঠে নাই, ও পিছন টান নেমে গেছে গা। আমি সিরাজগঞ্জ এসে নামছি, সিরাজগঞ্জ 10 কোটের সামনে ওই জায়গায় বাস থামে, বাস স্ট্যান্ড হনে থামান পরে বলতেছি পিছন দিক তাকায় দেখি রে ও কো বীরের মধ্যে আর আমি অত খেয়াল হয় না, আমি হচ্ছে আছে হয়তো পিছনের দিকে আছে। হ্যাঁ আমি তখন তো আমার পুরা শরীর জ্বালা দিয়েছে, কি রে ও তরে তো দেখি না, ছেলেটা নাই। তা মেয়েটা বলতেছে কি করবে, হ্যাঁ কইতেছে আপনি সাথে নিয়ে যান, আপনি কি করবেন তাই কোন। কইলাম ভাই আমার বাড়িতে খুব কষ্ট, তার কারণে আমার বাপ 19 পানের টান শুনে গেলি যে মার দেয় আমার কুলান কঠিন যায়। হ্যাঁ বলতেছে তাহলে কি করবেন, বললাম আমি কি করবো তুমি কো কি করবে। বলতেছে তাহলে এক কাজ করেন, আজকে রাতটা যেমনি যেখানে হোক তাহলে আমার একটা রাত খালি রাখবেন, রাখার পরে পরের দিন আমি চলে যাবো, জান সমস্যা নেই। ফোনটা বন্ধ করেন ভাই, বলেন তারপর। অল্প কিছু কথা পিছনে গেছে, এটা হলো গা আমি যখন ক্লাস 7-এ তখন ওই আমার যে খালাতো বোন উনি ওই ওর বান্ধবীর সাথে নিয়ে ঈদের মধ্যে বেড়াইতে আসছে। হ্যাঁ তো আমি বেড়াইতে আসছে, তা আমি ওই দেখা যায় যে অনেক সময় ওই ভাত বেশিরভাগ এখন আমি একাই খাই, সবার খাওয়ার শেষে ফ্যামিলিতে লোক বেশি 22-23 জন লোক এক ফ্যামিলি, ওই আমি সবার সবসময় শেষে খাই, প্রথমে আমি কোনো সময় খাই না, সবার শেষে আমি খাই দেখা যায়। তা আমি সবার শেষে খাইতে বসি, খাইতে বসা বাদে আমার সৎ মা বলতেছে যে তোর খালাতো বোন আইছে দেখা হয়েছে, বললাম না তো আমি কেবলই খাইতে বসলাম। হ্যাঁ বললাম কই, কয় আছে বেড়াইতে গেছে। তেমন আইসে দেখা যায় আইসে সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস করে থাকে। তা আমি কই হয়তো আইসে 2-4 দিন থাকবো। তারপরে কই কে খালাতো বোন বেড়াইতে আইসে, এত ও তো কোনো বাড়িতে যায়ও না, দেখা যায় বাড়ির ভিতরে আর বাইরে। পরে কয় না ওর সাথে একটা মেয়েও আইসে, বললাম আমার সাথে একটা মেয়ে আইসে, বাড়ি কই, বলে বাড়ি ওদের বাড়ির কাছেই। বলে তাহলে তুই একসাথে লেখাপড়া করে মনে হয়। হ্যাঁ আসার পরে যে না আসলে ওর সাথে একটা মেয়ে আইসে। হ্যাঁ মেয়ে আসলে পরে মেয়েটা আমার সাথেও কাবু, কিন্তু আমার সাথে ফর্সা, আমার সাথে হয়তো আমি 5 ফুট, আমার সাথে 2-1 ইঞ্চি হয়তো ছোট হবো। দেওয়ার পরে আমি করলাম যে আমার সৎ মাকে করলাম যে মা আসলে আমার মা আপন মা যেটা আমার আপন মা আমার জন্য যা না করেছে আমার সৎ মা তার কাছে 10 গুণ আমার জন্য বেশি করছে। তে কইতেছে কি করলাম যে মেয়ে ডক তো ভালোই দেখা যায়, বিয়ে সাথে যদি হরি জীবনে এবার মেয়াই করবো। আমি আর কইলাম না যে এই মেয়ে কি করবো, কইলাম এবার মেয়ে কি করবো। হ্যাঁ কয় আচ্ছা একটু পরে দেখা যাবো। তে আমি আর খালাতো বোনে কই নাই যে তোর বান্ধবীকে আমার পছন্দ হয়েছে কি ভালো লাগছে, আমি বলি না, আমি ছোটো মাকে এটা বলছি। হ্যাঁ বলার পরে আমার ছোটো মা আবার বলছে যে ঠিক আছে তাহলে আমি মেয়ের সাথে কথা বলব, দেখি কী বলে। হ্যাঁ পরে আমার ছোটো মা বলছে যে আমার একটা কথা কয়, আমার ছোটো মা আজ পর্যন্ত আমার কোনোদিন নাম ধরে কয় না, আমার বাবা ছাড়া কোনো কথাই কয় না। যদি একটা কাজও করার কথা দরকার কয় বাবা এই কাজটা করতো, একটা জিনিস তোর বাবা ছাড়া আজ পর্যন্ত কোনো কথাই কয় না আমার সাথে। তারপরে করলাম যে কইলাম কি হয়েছে, পর আমার ছোটো মা কয় আমি তো মেয়েরে কষি যে তোমাকে পছন্দ হারে তো তুমি কি কও। হ্যাঁ তো কইছে খালাম্মা আমি 2-3 দিন পরে যামু বেড়ামু, যাওয়ার একদিন আগে আপনাকে জানাবো না আমি। হ্যাঁ কইছে আচ্ছা সমস্যা নাই। তে আমাকে বলতেছেন কেদা একটা কাজ করিস, করলে কি বলে বাজারে যে একটা ডায়েরি কিনে আনবি। কইলাম কি ডায়েরি কাননি গিয়া, কয় না নিয়ে আসিস আমার পছন্দ হয়েছে দরকার। তা আমি গেছি তখন, তো বললাম আমার কাছ তো টেহা না, আমার পকেট খরচা যা আমার সৎ মাই দিত। তো বললাম আমার কাছে তো টেহা নাই, আমি 20 খামু হে পয়সা নাই আমার কাছে, আমি ওটা কিনবো কীভাবে। হ্যাঁ পরে আমাকে 200 টাকা দিছে, 200 টাকা দিলে আমি 200 টাকা নিয়ে গেছি, যাই বাজারে গিয়ে 185 টাকা একটা ডায়েরি কিনছি, কিনে নিয়ে এসে ওইরকম 10 টাকা প্যাকেট করছি, করে নিয়ে এসে দিছি। হ্যাঁ দেওয়া দিয়ে বলতেছে যে ওই মেয়ারে দেখা, কইলে মরে দিমু কে, কয় না দেখা তুই যা, বলে নিব, বলে হ্যাঁ নিব। হ্যাঁ তা আমি যা বলছি যে ধরো তো এইটা তোমার আম্মা দিতে বসে। হ্যাঁ কয়ার ভিতরে কি করলাম তা তো জানি না, বলে তোমার দিতে আমি দিছি। প্রিয় শ্রোতা ছোট্ট একটা বিরতি নিচ্ছে এই পর্যায়ে, আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক দেওয়ার বাদে হাসলো, আমি আর কিছু মনে করি না, হাসতে পারি মেয়ে মানুষ সবসময় হাসি হাসিই থাকে। হ্যাঁ তো 2 দিন পরে যখন 3 দিন 4 দিন 5 দিন পরে যখন চলে যাব, হ্যাঁ তখন আমাকে রাত্রিবেলা কইতেছে আপনার সাথে আমার কথা আছে। তা আমি আবার সবসময় বাইরের থাকতাম, আমি ঘরে কোনো দিনই শুতাম, হয়তো স্কুলের বারান্দায় তাঁত ঘরে। ওই নতুন বিল্ডিং উঠাইবার নইছে, দরজা জানালা কিছুই লাগা নাই, আমি সামান্য চটি দিয়ে বেড়া দিয়ে ওর ভিতরে নিচে খেয়ার বিছাইছি, আমি খেয়ারের মধ্যেই থাকি। তে কইলাম যে রাত্রে কথা এখনই কন, কয় না রাত্রে কমু। কইলাম কে,
আপনার খালাতো বোন আছে, তোর সমস্যা আছে। বললাম কখন আসবেন? কয় রাত 12টা-1টার দিয়ে। বললাম অত রাইতে আসলি মানুষকে ও কি কয় না সমস্যা নাই। তো নতুন বিল্ডিং উঠাইছে আমাদের, উঠানে কোন ক্লাসে পড়েন তখন আপনি? আমি তখন ক্লাস 7-এ পড়ি। ক্লাস 7-এ পড়েন, ওকে। হ্যাঁ, তো পরে বলতে আছে যে সমস্যা না, আমি আসে আপনারা ডাক দিমনি। বললাম তাহলে আসতে হয়ে ডাক দিন। তে আমার কান খুব সজাগ, ফোনের রিং যত রাত কেন না হয়, একবার রিং বাজে আমি ওবিরই ফোন রিসিভ করব, দ্বিতীয়বার সুযোগই দিই না। তে দেখে এসে আপনার মাথার কাছে এসে অন্ধকার তো বাতি নাই, ওই এইরকম করতে আছে। তা আমি কই কি এইরকম হরে কে? পরে বলছে কে? তো করতেছে আমি অমুক। তো বললাম কি হয়েছে? আপনি কি হিনি থাকেন? বললাম হ্যাঁ আমি হিনি থাকি, আমার ওই ভালো বিছানায় ভালো তোষকে আমার ঘুম হয় না, আমি জিকি না ঠিকই নি খাইতে, আমার যে কোনো জায়গায় ঘুম ধরে। কইলাম কি হয়েছে তাহলে? কয় ওই রুমে যাই। বলে না ওই রুমে যাওয়া যাবো না, আপনি এই খেয়ারের মধ্যে বসেন, বসে হিনি কন। তো কইতেছে আপনার আম্মার কাছে কিছু কইছেন? বললাম কোনটার কাছে, ছোটোটা না বড়টা? তো কইতেছে যে ছোটোটা। বললাম ছোটো মা একটা আমি খালা হইয়া কই। খালা হইয়া কই, আমরা সবাই খালা করিয়াই কই। বললাম যে কো না তো, আমার তো মনে পড়ে না। কয় না মনে হইয়া দেখেন কিছু কইছেন নাই। বললাম হ্যাঁ কছিলাম আপনি পছন্দ হয় ভালো লাগে তাই আমি ছোটো মায়ের কষি। কয় তাহলে আমি রাজি। তো বললাম আপনাদের বাড়িও তো চিনি না, আপনি ঠিকানা দেন, আমি আপনার বাড়িতে যাম ডাইরেক্ট। তো ঠিকানা দেয় যে অমুক জায়গায়। দেখা যায় যে প্রতি বৃহস্পতিবার আমি যাইতাম, স্কুল ছুটি হইলে আমি বাড়িতে আসতাম না, সাইকেল নিয়ে একবারে আপনার প্রায় 27 কিলো 28 কিলো প্রতি বৃহস্পতিবার আমি যাইতাম, যা দেখা করে ওখান থেকে বৃহস্পতিবারের রাত্রে নানির বাড়ি থেকে শুক্রবার সকালে উঠে আমি চলে আসতাম। এইভাবে পুরো 1 বছর আমি যাতায়াত করছি এইভাবে। যাতায়াত করছি, যাতায়াত করার পরে এইভাবেই তখন ওই যে মেয়ে ডাক নিয়ে যখন যাবো আমি, তার আগে আমি কছি যে এরকম এরকম কথা। মানে ওই মেয়েটা মানে হচ্ছে যে মেয়েটা বের হয়ে আসছে আপনার বন্ধু, ওই মেয়েটার নাম ছিল শিরিন। শিরিন, হ্যাঁ। তা আমি শিরিনে যাওয়ার আগে আমি আইডিয়া হওয়ার সাথে, মানে আপনি চিন্তা করছেন যে শিরিনকে নিয়ে আপনি ওদের বাড়িতে যাবেন? না, আমি তার আগে চিন্তা হওয়ার সাথে কথা বলছি যে এরকম কথা, আমার বন্ধু তো আর ভালোবাসা নিয়ে বাইরে যাবো, আমি তোমাকে নিয়ে যাবো। কয় ঠিক আছে, কবে? আমি ডেটও ঠিক করছি যে অমুক তারিখে এই সময় আমরা যাবো ছেলে, ওরাও 2 জন আসবে, আমরাও 2 জন। এই ক্লাস 7-8 থাকা অবস্থায়? এইটা অবস্থায়, ক্লাস 8 থাকা অবস্থায়। তো কয় যে সাহস পাবেন? বলে হ্যাঁ সাহস পাবো আমি, সমস্যা না। কয় যদি ওরা 2 জন আসে তাহলে আমরা 2 জনে যাবো, আমার পরিকল্পনা হলো এইটো। এখন দেখি তো অত পিছনে নাই, আমি এখন সিরাজগঞ্জ নেমে আমার শরীরে জ্বর এসে গেছে, কি রোদ তো নাই। এখন এই মিয়া যদি আমাকে পাশার মিয়ার খুব শক্তিশালী, আমাদের পিছিয়ে হালাইতে কোনো ইয়ে নাই। তা আমি খালি ভয় হইতেছি, ওই মিয়া যদি বাইতে যা আমার নাম ডো নেয় তাহলে তো আমি শেষ। তা আমি করলাম যে আমি আর ওই দানটা করি না, আমি কছি যে যা। পরে আমি করলাম যে শোনো আমি আইসাও সমস্যা নাই, কোনে যাবে? করলাম আমি করলাম তোমার নাম করলাম যে অমুকের বাড়িতে যাম। করলো তখন আমাকে জিজ্ঞাসা করলো মনির ভাই কি পরিকল্পনা হয়েছেন কি? করলাম তোমার ডোতে থেকে পালাইছে, আমি পালামো না, তোমাকে আমি শুনে রে হ্যাঁ ভোরবেলা আমি ওইটারই নিয়ে যামুগা। আইগা দেওয়ার কথা বলে যে না আইগা দিয়ে আসি একটু। পরে ওখান থেকে শিরিনেকে আমি গাড়িতে উঠাই দিব বাড়ির দিকে, আর আমি ওয়ারিনে হুন থেকে ভাগবো, এটা হলে পরিকল্পনা হয়ে রাখছি। রাখার পরে এখন তো কোনোটাইও নাই, আমি হুনে গেছি। যাওয়ার পরে এখন রুমার মাও জিগাই কি বাবা এটা কেডা? তা আমি এখন কি গো? বলছি আমার ছোট বোন। আমার ছোট বোনকে আবার ওরা দেখে নাই, মানে আমার সৎ বোন যেটা ওইটা কেউই দেখে না। ওরা এদিকে তো মনে হয় ওই মিয়া তো আসের পর যখন দেখে পরীক্ষা শেষ সব লোক চলে আসছে, আমিও বাড়িতে আসি না, আমার সাইকেল আর এক বাড়িতে আমি ফালা দিতে গেছি গে। যাওয়ার পরে এখন না সবাই পরীক্ষা দেয়ছে, আমরা 2 জন আসি না। আমি শুনে যাওয়ার আগে ওই চ্যাংড়ার সাথে আমি আবার কথা বলছি যে এভাবে কথা দোস্ত আমি অমুক জায়গায় আছি, আমি পুরা ঠিকানা দিনে যে অমুক জায়গায় ভোরবেলা যদি না আসিস তোর দ্বারে কিন্তু রাস্তায় ফালা দিতে আমি কিন্তু বাইকে যামুগা, বিপদে পড়লি তুই পড়বি। কয় ঠিক আছে দোস্ত তুই রাত টুকা থাক, আমি ভোরবেলা চলে আসবো। এদিকে যখন দেখছি এলাকায় যখন শুনছি যে অমুক নাই, চেয়ারম্যানের মিয়ারে পায় না। কেন চেয়ারম্যানের মিয়ারে পায় না মানে? আর কেডা নাই? বলে অমুক নাই, মনিরও বাড়তে নাই। আব্বা জিজ্ঞাসা করছে কি ব্যাপার সাওয়াল কনে? বলে সাওয়াল তো পরীক্ষা দিবার গেছে। বলে সাওয়াল তো পরীক্ষা দিবার জানাই, চেয়ারম্যানের মিয়াক না বলে বাইকছে। তো সৎমা করছে না ও চেয়ারম্যানের মিয়াক না বাইক, বরং হিম্মত আর হয় নাই। বলছে না বাইকছে। দেখা যায় যে তখনকার সময় 2004-03 দেখা যায় চেয়ারম্যানের বাইর থেকে 20 খান মোটরসাইকেল নিয়ে বাইর হয়েছি। আমার বাড়িতে এসে বাংসুর, সেই বাংসুর শুরু হয়েছে। তখন ওই আমার চাচা তুবুন যারা ওরা বলছে যে ঠিক আছে ওর সাথে তো লাইন নাই, লাইন হলো অমুকের সাথে।
ওরে কনে পাওয়া যাবো, বলে অমুক জায়গায় গেলে পাওয়া যাবো, যা ধরছে ওইটারে। যখন ওরে যা ধরছে ধরা বাদ দিয়ে কইছে যে না আমার কাছে তো আসি না, আমি তো বাড়িতেই, তাহলে আমার নাম নইছে যে, তাহলে ও মনে হয় নিয়ে ভাগছে। মানে আপনার কথা বলছে? আমার কথা বলছে যে ও নিয়ে ভাগছে মনে হয়। তো কইছে কই আছে, ওরা কই আছে সঠিক বলবার পারবো না, কিন্তু ওরা এই জায়গায় যায় আমার ফোন করছিল, ওরা ওইভাবেই ওই মোতাবেক গেছে আমার বাড়িতে, যায় আমার বাপের উপর তো সেই তাফালিং। মেয়েটা তখন কোথায়? মেয়েটা রুমার সাথেই। আচ্ছা, তখন আপনারা রুমার বাসাতেই? রুমার বাসাতেই। আচ্ছা। ওরে আমি ফোন দিই আর ফোনে পাই না, পরে করেছে কি ওই চ্যাংড়া মোটর সাইকেলে তুলছে, তুলে কইছে নু বাড়িতে নু, বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ময় মুরব্বীরা জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কইছে আমি কোনো কিছুই জানি না আজ পর্যন্ত, যত চিঠি লেখা যত কিছু সব কিছু ওই করছে, আমাকে দিয়ে খালি চিঠি মিটি লেখাইছে, এইগুলা বলছে আর কি। ওই ও তিন বাইকে গেছে। মানে এটা আপনার কথা বলছে? আমার নাম বলছে। আপনার ফ্রেন্ডের নাম কি ছিল? ওনার নাম আমি প্রকাশ করবো না। আচ্ছা ঠিক আছে, বলেন। আর ওনার একটা নাম আছে, আবু হায়দার নাম আছে একটা। ঠিক আছে, হায়দার নামই বলেন। হ্যাঁ, আমি আর বাড়িতে যোগাযোগ করে আসতেছি না। তো জায়গায় রাত্রে 10টার দিকে রুমা এসে বলতেছে কি ব্যাপার, কইলাম যে কোনো কাপড় চোপড় নিবে না, আমার কাছে টাকা আছে, 2জন টাকা করে নিয়ে সকালবেলা তুমি কবে যে আমি ওদের গাড়ি তুলে দিই, সেই কথা কবে কওয়ার পরই ওরে গাড়িতে উঠে দিয়ে আমরা 2জন বাইকে যাচ্ছিল, ও জাহান নামে জায়গা। হ্যাঁ, কয়টার দিকে ওটা নাকবো, কইলাম যে ফজর নামাজে আজান পরই উঠবে। তে কয় ঠিক আছে উঠমনি, ডাক দিমনি আমি। তো ওরা 2জন শুয়েছে এক রুমে, আমি আলাদা আর এক রুমে রুমার ভাইয়ের সাথে শুছি। শোয়ার পর বাড়িতে কি অবস্থা এটা আর আমি খোঁজ নিতে পারি নাই। তখন যখন ওই ওরে পেদানি দেওয়াদি কইছে যে ওরা অমুক জায়গায় 6 দেওয়াজ পর্যন্ত ওরা গেছে, আমি এই পর্যন্তই জানি, তারপরে কই গেছে আমি বলতে পারবো না। পরে কি হবে রাত্রের 12টা বাজে মোটর সাইকেল 20 কান নিয়ে যত আত্মীয় স্বজন আছে সব বাড়িতেই খুঁজছে, খোঁজার পর আর পাই নাই, কেটে পাই নাই। তো ফজর নামাজের আজানের আগ দিয়ে ওই আপনার রাত্রে তো কারো ঘুম নাই, মানে চেয়ারম্যানের কথা যে বেলা ওঠার আগে আমার মেয়ের আমি বাড়িতে চাই। চেয়ারম্যানের মেয়ে ছিল? হ্যাঁ, লাগার পরে পাই না, পরে ফজর নামাজের আজান তখনও দেয় না, আমার মনে আছে ভালো, আজান দেয় নাই। তো ওই সবাই গ্যামজাম করতেছে, করার পরে ওই আমার খালাতো বোন ওই আবার হুট করে আর মাথার মধ্যে এসে ক্যারে সব আত্মীয় স্বজন বাড়ি খুঁজে যেহেতু পায় নাই, তাহলে ও অমুক ওই বাড়িতে আছে, মানে ওর মনে আইডিয়া করছে। আইডিয়া করার পরে মানে আমার আব্বাকে বলছে যে খালু ওরে তো কোনো জায়গায় পেলেন না, আর একটা জায়গা দেখেন, এই জায়গায় গেলে যদি পান তাহলে আসে, না থাকলে ওরা ঢাকার দিকে চলে গেছে। কইছে ঠিক আছে তাহলে তুমি যাও, তুমি একাই যা ডাক দাও। তো আমার এক বাইরের সাথে এই 2জন গেছে, যাওয়ার পরে দরজায় টোকাইতেছে, আজান হয় নাই। তা আমি মনেছি হয়তো ওরা ওই পাশটা রুম টান বাইরে আমার জাগনা হইতেছে, আজান হবো তাহলে আমরা বাইরে যামগা। পরে আমি দরজা খুলে দিয়ে আমার খালাতো বোন সামনে খাড়া, বাইরে জিগাইতেছে কি ব্যাপার একলাকে আর একজন কো, তেমন কি আর একজন আবার কেডো, কয় কাকনা বলে নিয়ে আইসাও। কইলাম কো কারো তো নিয়ে আসি নাই, আমি একলাই আসি এই জায়গায়। কয় না তুমি কারে বলে নিয়ে আইসাও, মোটর সাইকেল 20 কান না বাইরে খাড়া হয়েছে, তোমার বন্ধু সব কয়া দিছে যে তুমি চেয়ারম্যানের বিটিক বাই হরে নিয়ে যাও। তখন তো আমার মাথার উপর মানে আসমান ভেঙে গেলো, কয় কি জাননি গে এত কিছু হইলে আমারই নাম এই জায়গায় নিল। তা আমি ওনারে বললাম যে ভাই আসলে মিয়াডা আছে এখানেই আছে, মিয়াডাকে জিজ্ঞেস করেন যে মিয়াডাকে আমি যদি নিয়ে এসে থাকি তাহলে আমার নামই নইবেনি, আর যদি না নিয়ে এসে থাকি তাহলে ওর নাম বলবেনি যে অমুক নিয়ে এসে আমাকে। তো কই আছে, কইলাম যে ওই রুমে আছে। পরে আমি রুমাকে ডাক দিলাম, বলে কি হয়েছে, বলে শিরিনের ডাক দাও। শিরিনের ডাক দিছে, ডাক দেওয়ার পরে কইতেছে যে শিরিন আমাকে কইতেছে মনির ভাই ডাকি, কইলাম এটা আমার খালাতো বোন। বলে কি সময় কি হয়েছে এত সকালে ডাহাডাই কিসের, কইলাম এবার কথা হায়দার তো বলে কয়া দিছে, আমি বল তোমাকে নিয়ে বাইকে আসি। হ্যাঁ, কয় না আপনি আমাকে নিয়ে বাইকে আসবেন কে, ওতে আমাকে বাইকে নিয়ে আইছে। হ্যাঁ, তে কইলাম কয় কি হয়েছে, কইলাম তোমার বাপ আইছে, চাচারা আইছে, তোমাকে নিয়ে যাবো। তো কয় না আমি যাবো না। তখন ওই আমার খালাতো বোনের জামাই উনি বলতেছে দেখো তোমরা 2জন যদি একমত থাকো, যদি বাইকে যাও তাহলে আমি যমুনা নদী পার হয়ে দিই, তোমরা এই দিক দিয়ে ঢাকা যাও, আমরা যাবো না, ও জায়গায় নাই। তা আমি কই না আমি তো আর তো যাবো না, আমি তা যাবো কে। কই তাহলে তুমি এই জায়গায় তাইছাও কে, কইলাম এই জায়গায় আছে আমি আমার পরিকল্পনা নিয়ে, আমি তা তো যাইতাম না। তো কইতেছে মনির ভাই কোনো টেনশন হলে আমি বেঁচে থাকাকালীন আপনার নাম কোনো দিনে নিব না আমি। তো আমি বললাম যে ঠিক আছে সমস্যা না, আমার একটু বিশ্বাস আছে যে না বলবো না, আমার নাম অন্তত বলতে পারবো না। তো বাড়িতে গেছে, যাওয়ার পরে ওবি তো চাচারা দেয় এই 2-3 হাত ফাঁকা ফাঁকি, আমি ওর রাস্তার এই পারে খাড়া আছি, ওর চাচার ওই পারে, কিন্তু সবাই হেলমেট তো আসলে কে ডাক আমি চিনতে পারিনি। আসলে এসে ওর হাত ধরে টান দিয়ে মোটর সাইকেলে তুলে নিয়ে চলে গেল ছেলে। যাওয়ার পরে আমি
ভাবতে যেন কি করবো, শালা বন্ধুর নিকে এত তাহলে আমারই নামটা মাঝখানে নইল। তা আমি তা না ওই থেকে আমি ফিরে আর রুমাকের বাড়তে যাই নাই, ও তো রেডি হয়ে হয়েছে। হ্যাঁ, আমি খালি রুমাক বলছি আমি এলা সমস্যা হয়েছে, আমি একটাই গিয়ে দিয়ে আসি, রাস্তায় দিয়ে আমি আসতে আসি, তুমি রেডিও থাকো। ও তো রেডি হয়েছে, আমি এখন ওদিকেও যাবার পাই না, এদিকে বিপদ। হ্যাঁ, তা আমি ওই সময় থিয়া রাগ করে থিয়া যে যা হয়েছে আমি ঢাকা চলে আসি, ঢাকা পোস্তগোলা চলে আসি। এসে আমার খালার বাসায় ওখানে আমি প্রায় 15 দিনের মতো থাকি। আর বাড়ির যোগাযোগ রাহি খালাক দিয়া টেলিফোন হারাই যেন, খালা কী অবস্থা, ওই দিক দেশে যাওয়া যাবো কি না একটু দেখো তুমি। হ্যাঁ, তো কয় যে হ্যাঁ যাওয়া যাবো, যা এখন। তো আমি 15 দিন 16 দিন পরে যখন গেছি, এখন সবাই আমাকে জিজ্ঞাসা কিরে তুই বলে চেয়ারম্যানের মেয়ারে বাই করে নিয়ে গেছো। বললাম পাগল হচ্ছু, কনে চেয়ারম্যানের মেয়ে আর কনে আমি। করলাম আমার চেহারা হলো গায়ে মধুপুরে বান্দরের মতো, আর হলো ফুলপরি, কার হাতে তোরা কি তুলনা দেশ, আমারই হাতে চেয়ারম্যানের মেয়ে বাইরে যাবো। কয় না শুনলাম এলাকা ধরে হয়ে গেছে তোর নাম। বললাম না রে ভাই, আমি আসলে সঠিক জানি না, আমি ঢাকা গেছিলাম। হ্যাঁ, কয় না ঢাকা যাস না, আমরা শুনছি সব। তা আমি আর কারো বিশ্বাস করে দিন না, কই না এটা সম্ভবই না, বলি না। তো বাড়িতেই থাকি, থাকার পরে স্কুলে আর যাই না। ওই যে আমি স্কুল ছাড়ছি ওই দিন পরীক্ষার হলে খাতা দিয়ে, তারপর আমি কোনোদিন ওই স্কুলেতে দূরের, আমি প্রথম 5-7 বছর ওই এলাকাতেই যাইতাম না। ওই এলাকাতে যে এলাকায় স্কুল, আমি ওই এলাকাতে পাড়াই দিই নাই, আমি 5-7 বছর পাড়াই দিই নাই। আর যে গ্রামের মিয়া, ওই গ্রামে আমি প্রথম ম্যাক্সিমাম 9 বছর যাই নাই। ওই গ্রামের ভিতর দিয়ে আমি কোনোদিনও যাইতাম না। দরকার আমি 2-3 গ্রাম ঘুরে ওইটা যাইতাম যদি আমার প্রয়োজন হইতো, কিন্তু ওই গ্রামের ভিতর দিয়ে আমি কোনো সময় যাই নাই। গেলি তো ওই যে অমুক যাইতে আছে রে, অমুকই এই কাজ করছে, তা আমি কোনো শরমের ভয় আমি কোনোদিনও যাই নাই। তো স্কুলে আর যাই না, বাড়িতে কাম কাজ করি না। কিন্তু আপনি রুমার কি করলেন? রুমার তো ওই ভাবি, ও তো আরে তো কইছে তুমি রেডিও থাকো, ও রেডি হয়ে আছে, ও রেডি হয়ে আছে, ও তো জানে যে আসবই, ও আর থিয়ে আসবে, আর ও তো আর জানতেছে না এইদিকেই তা হয়েছে। তো ওই বাড়িতে কাজ কাম করি, ওর এইভাবে চলতে থাকে। 19-20 হলে মায়ের কাটিং এইরকম ভাবে আমি অবি সহ্য হয়ে থাকি। কি কমো ভাই, এমনও দিন গেছে আমি না কান্দে কোনো দিনও ভাত খাই নাই, কিন্তু আমি ভাতের সাথে কোনো দিনও রাগ করি নাই। এক মোড়াতে মারিছে, আমি আর এক মোড়াতে চোখের পানি ফালাছে আর ভাত খাসি। আর আমার ওই ছোটো মা কইতে যে খা বাবা, তোর বাপে ভাই কি করবি, এমন হয়ে গেছে 2-3 দিন না খাওয়া। ওই ছোটো মা যদি নক করে আর এক বাড়িতে ভাত রেখে আসতো, চুরি করে রেখে আসতো, যে গেদা আসলি পারে কইতো যে দেখে নিয়ে এসে খাওয়াই, তো আমি দিশা পাইতাম যে আমার সৎ মা এগুলো রেখে গেছে, ভাত টাত এগুলো রেখে গেছে। ওই এইভাবেই চলতো, এইভাবে যাইতো। এইভাবে 2003 শেষ 4 আসলো। আসার পরে আমি তো বাড়িতে এরকম মায়ের কাটিং চলে, আমি আর কিছু কই না। এইভাবেই এখন অপরাধ করছি, না করলেও করছি। আসি ওই রুমার সাথে দেখা যায়, ওর বাড়িতে আর যায় না শরমে, ওই রাস্তাঘাটে দেখা হয়। ওই স্কুলে যাবেন নলি ওই থামাই কই কি ব্যাপার, কই তুমি ওই দিন কনে গেলা, তোমার তার পাইলাম না। কইলাম এই সমস্যা হয়েছে, আমি এই জন্য চলে গেছি। হ্যাঁ, তো কইলাম কি অবস্থা, তাহলে তুমি কি কখন নাও যায়। কয় না এখন যদি বিয়া হরো তাহলে ময় মুরব্বীর মাধ্যমে। কইলাম ময় মুরব্বী, আমার বাপ তো আমার দেখতেই পারে না, যদি বিয়া যদি করায় তাহলে আমার দাদা ছাড়া কেউ পারবো না, কারণ আমার দাদা আমার খুব ভালোবাসছে। তো রুমাক কই যে দেখো আমার দাদা যদি আইসে তুমি যাইবে, কইছে খালি তোমার দাদা আসলেও না, তোমার বোনের জামাইরে আনতে হবো। তা আমি একসময় আমার বোনের জামাইরে যা কই, দুলা ভাই আপনারা যদি যান তাহলে মনে হয় বিয়া দিব, আর বিয়ার বয়সও তখন আমার নাই। হ্যাঁ, তো ওই দুলাভাই কয় ঠিক আছে যামুনি এক সময় যা। পরে আমি বোনের জামাইকে হাতে পায়ে ধরে আমি নিয়ে যাই। ওই নিয়ে যাওয়ার আগে ওই খালাতো বোন সাথে যায় ওই কি ওর সাথে বিয়া বসবি, ও দুনিয়ার উজাই রে, ওর সাথে বিয়া বসা যাবো না, ওর হাতে বিয়া হইলে তোর জীবন শেষ। তা আমি কই কে রে খালাতো বোন, তুই এই কথা কস, আমি কিছু কই না। আমি কই কি ব্যাপার, দুলাভাই গেছিল কি হইলো, কয় তোমার দুলাভাই তো পছন্দ হয় না। কে, কয় তোমার খালাতো বোনে সে এই কইছে। আর আমার বাইতান কয় যে না এবার ছেলের সাথে মিয়া বিয়ে দিম না। বললাম তুমি বসবে নাই তাই কও, কয় হ্যাঁ বসবো, তোমার দাদারে আইনো। পরে আমি দাদারে আর যে নিয়ে যাই আমি কাউরে জানাই না, আমি দাদারে কই না নানির বাড়িতে তাহলে বেড়াইবার যাম, কয় নু যাই। পরে নানির বাড়িতে না নিয়ে আমি নিয়ে গেছি রুমাগের বাড়িতে, নিয়ে যায় আমি দেখাছি যে আমার গার্জিয়ান নিয়ে আসি, তাতে এখন বিয়া দিবেন কিনা। তো বলে যে ঠিক আছে সমস্যা না, এটা আমি পরে জানামুনি। এইটা আবার ফের করছে কি জানাইছে আমার খালুক যে এরম কথা, আপনার বাইরের বেটা তো বিয়া হরিবার চাই, কিবা কি দেওয়া টেওয়া যাব নাই। কইছে না চেঁড়া কাম কাজ করে না, বাপের ব্যবসা বাণিজ্য আছে, কিচ্ছু দেয় না, খালি ঘুরে ফিরে খায়, এই আর কাম। তখন তারা আবার কইছে যে না বিয়া শাদি আর দিব না। তখন আমার মনের মধ্যে এমন জিদ উঠলো, কে রে আমি তো আপনাদের কোনো ক্ষতি হরি নাই, কোনো কিছুই না, আপনি এই কথা কইলেন। তখন আমি আমার খালু আইসে আমার বাড়িতে সুতা নিয়ে যাইতো, সপ্তাহ শেষে বাড়ি মজুরি নিয়ে যেন আসতো। তা আমি বললাম যে খালুক কইলাম যে
খালু আপনি এই বলে কইছেন? কয় না আমি কিছু কমু, আমি কিছু কই নাই। কইলাম দেখেন যদি কয়া থাকেন তাও কন, না কয়া থাকেন তাও কন। কয় না আমি কিছুই বলি নাই। কন্তান মানে কি শুনছো? তখন আমি জিদ করলাম যে তুই আমার বিয়া সম্পর্কে এত এত কিছু, আমি এমন কাম তোর মেয়ে বিয়া দ্বিতীয় যাইতে পাইছে চাস। তো তখন আমি পরিকল্পনা হই যে কি হরা যায় কি হরা যায়। তো একবার মনে মনে কই বাড়ির পূজা পিটিয়ামো আসছা মতো, আবার কই না পিটিয়ালি তো আমার মনের খুব মিটবো না। তখন কই যে না কি করা যায়, মানে না খালি চিনতে ভাবনা। হ্যাঁ, আর ওই গমের বড়ি খাইতাম, সিডাকশন ওরা ডাকশন ডেকাশন ফেনার গান এইগুলা খাইয়া গম পাইতাম, আর খালি চেতন হইলে এই চিন্তা ভাবনা করতাম যে কী করি। তো হুট করে ওই আমার মামা দেয় যে সুতা রং করতেছে, সুতার কালার করতেছে, আপনার হাইড্রোস কস্টিক অ্যাসিড এইগুলা মিশ্রণ হওয়ার বাদে সেই একটা ধোঁয়া হয়ে ওইটা উড়িয়া যেত। তাই মামার জিগে মামা এটা কি হইলেন, এটা কি পানি কইটা আছে, এটাই অ্যাসিড। কইলাম এই অ্যাসিড দিয়ে কী হবো? কয় এইটাই তো, এইটা মারা মাত্র মানুষ জ্বলছে একবার পুড়ে শেষ হয়ে যাবো। কইলাম আমার হাতের বুঝ যদি এক ফোঁটা ফালাই, কয় তোর ওই জায়গায় পুড়ে একবার ছাই হয়ে যাবো। কইলাম তাই? কয় হ্যাঁ তাই হবো। তা আমি ওই মামা সুতার কাজ শেষে দেই যে ওই অ্যাসিডের কন্টেনার দিয়ে কই রাখে, পরে দেই সহির নিচে পলিশ দিয়ে পেঁচাইয়া একটা বস্তার ভিতরে উঠা দেই সহির নিচে রাখতে আছে এরকমভাবে। তা আমি আবার ওই জায়গায় দেখি যে মামা অ্যাসিড কই রাখছে। তো কই আমি নিজের হাতের হুদি ফালাম, কিন্তু মামা কইছে ওই জায়গায় ফালাস না, ফালালে কিন্তু পুড়িয়া ছাই হয়ে যাবো, ভয়ও করে আবার। তা আমি কী করছি, এই একটা কাঠির মাথা এরমভাবে আপনার ন্যাকড়া পেঁচাছি, ন্যাকড়া পাইছি ওই অ্যাসিডের বোতলের মধ্যে শুধু দিছি আর উঠাছি, দেখি ওই ন্যাকড়া পুড়ে একবার ছাই হয়ে গেছে। তখন তো গেলাম যে না এটা তো আসলে অরিজিনাল অ্যাসিডই। তো ওই অ্যাসিডের বোতল আমি সবসময় পকেটে মুহার একটা রাহি, কিন্তু আমি কাহলে বুঝবার দিনে যে আমার কাছে অ্যাসিড আছে। প্রথম দিন আমি যাই খালুর বাড়িতে যাই, যা আগে দেখে আসি যে আসলে অ্যাসিডটা কোন জায়গায় মারা যাবো আর কোন জায়গায় থেকে মারলি পারে আমি এই গ্রাম থেকে বাইরে যাবার পারব, আমি এই পরিকল্পনা করি। প্রথম দিন যাই, হ্যাঁ, যাওয়ার পরে যা দিয়েছেন আমার খালু বাড়িতে নাই, উনি কাজ করে, তাঁতের কাজ করে টাঙ্গাইল। হ্যাঁ, তো করলাম আছে কে? তো করলাম যে আছে তাহলে খালাতো ভাই, সেও আলিয়া মাদ্রাসায় যায়। তা আমি দেখি কোন সময় লোকজন কম থাকে, আমি এই সময়টা আগে ধরে কেসিও গড়ি। তা আমি সব কিছুই হয়ে রাখি যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে আমি যাবো। তা আমি যাই দুপুর টাইমে যাই আগে আমি ঘরের ভিতর শুয়ে থাকি, শুয়ে থেকে আগে বুঝি পরিকল্পনা যে ঘরের ভিতরেই মারিয়া থেকে দরজা বন্ধ হয়ে যাবো না বাইরে যা মারমু। তো যাই গিয়ে ওই এরকম করতে করতে ওরা আমরা টের পায় আর কি যে ওর কাছে নিশ্চয়ই কিছু আছে, কি এতক্ষণ ধরে ঘরের ভিতরে একা বাইরেও না গে ঘরের ভিতর থেকে। হ্যাঁ, এখন দিয়ে যে 1-1.5 ঘন্টা চলে যায়, আমার খালাতো বোন আর বাড়ির ভিতরে আসে না। ঘরের ভিতর তো দূরের স্থান, বাড়ির ভিতরে আসে না। আমি কী রে বাড়ির ভিতরে আসে না কে? তাই আমি বাড়ির পাশে খুঁজতে থাকি, খুঁজতে দেখি আপনার পুকুর থেকে আপনার সুতান লাইড়ে দিয়ে উঠে আসতেছে। হ্যাঁ, তো একবার আসলো, তা আমি চিন্তা করলাম যে এইটাই সুযোগ, ও তো দ্বিতীয়বার ফের আসবে, এই জায়গা দিয়ে আসবো। তো মেন রাস্তার উপরে সড়কের উপরে আমি দাঁড়ায় থাকি, একটা গেট আছে যে ও গেট যেই বাইরে হবো, গেটের বাইরে হইলি পারি আমি মারে দেবো অ্যাসিড। আচ্ছা, আমি বোতল খুলে আমি ওকে ওরে রাখি। তো আমি ওই এই গেটের ফুটা দিয়ে আমি দেখি যে আসতেছে নাই। হ্যাঁ, আসতেছে, যেই দেখি আসতেছে আমি গেটটা বাম হাত দিয়ে এরকম টান দিয়ে যেই বোতলটা এরকম ডাইনাতে নিছি, ও আমার কাছাকাছি এসে ও মানে ঘুরে উঠছে, বিপরীত দিক ঘুরে উঠছে, যেন আমার হাতের ভিতরে মনে কিছু আছে। বিপরীত দিকে ঘুরে ও যখনই দৌড় দিতে যায় আমি হরে কি ওই অমনি ওই বোতল দিয়ে পিঠের মাঝখানে মারিয়ে দিই ওইটা। ওকে, ওর অপরাধটা কি ছিল? এই শুধু মানে যে কারণে, হ্যাঁ বলেন, ও যদি সাহায্য হইতো তাহলে অবশ্যই আমার বিয়াটা হইতো। ও সাহায্য করে নাই বলেই আপনি ওকে অ্যাসিড মারলেন। প্রিয় শ্রোতা, স্টাক হয়ে যাওয়ার মতো বিষয়, কিন্তু স্টাক হয়ে থাকেনি জীবন, সামনের দিকে এগিয়েছে, আমরা গল্পটা শুনবো। তারপর তো ওই অ্যাসিডটা ছুঁড়ে মারার পরে মানে এই 1-1.5 হাত হবে গলিটা, এরকম 2 সাইডে ঘর, ওই অ্যাসিড ছুঁড়ে মারার পরে যে ও যে একটু চিৎকার দিছে, ওই চিৎকার কি রে ভাই আমার কানের মধ্যে আমি আজও বাজে, আমি বালিশে মাথা রাখতে পারি না। আজ ও যে একটা চিৎকার দিছে কানের মধ্যে, আমার দাম করে মনে হয় যে একবারে পর্দা মনে হয় ফাইটে আমার আর মগজে সকল ওই চিৎকার আজও আছে। আপনি কিভাবে গিয়েছিলেন? নাক চোখ মুখ পেঁচিয়ে? আমি কিচ্ছু পেঁচাই নাই, শুধু গায়ে একটা এইরকমই শার্ট, একটা টাইট ফিটিং একটা শার্ট আর একটা প্যান্ট। হ্যাঁ, আল্লাহ হেদায়েত করুক ভাই আপনাদের। আমি এই অ্যাসিডের বিষয়ে আই এম সরি টু সে আই নেভার এভার, মানে আমি কখনো কাউকে, আমি ভিকটিম থেকে নিয়ে আসছি, বাট অ্যাসিড ছুঁড়ে মেরেছে
তাকে কখনো আমি আমার শোতে জায়গা দিইনি। বাট আজকের স্টোরিটা এখানে থেমে থাকবে না, আজকের স্টোরিটা টার্ন করবে অন্যদিকে প্রিয় শ্রোতা, যে কারণে আমি ওকে ফ্লোর দিয়েছি। আপনি একটু সামনের দিকে আগান। হ্যাঁ, তারপর কি হলো? তো ওই চিৎকার মেরেও যে পড়ে যায়, পড়ে গেলি আপনি পুকুর থেকে 2-3টা ছেলে গোসল করতে আসতেছে। হ্যাঁ, তো এমনি আমার ফেস চেনে যে ও আমাকের খালাতো ভাই, ও যে গলির ভিতর পড়ে আছে ওরা তা জানে না, কিন্তু ও যে চিৎকার মারছে আমি এই কানের ভিতরে আমি নখ দিছি, কিরে এখনো শব্দ হয় গিয়ে কানের ভিতরে দিলি। বার ওই ছেলেরা যখন ওই গেটটা পার হয়েছে দেখা যায় গেটের 2 গলির মাঝখানে একজন গড়াগড়ি খাইতেছে, কিন্তু ও আর বলতেছে না যে কি মারছে, ও খালি করতেছে আমার পিঠ জ্বলে গেল, আমার পিঠ পুড়ে ছাই হয়ে গেল। হ্যাঁ, আমি ওখান থেকে ও চিৎকার দিলে আমি 100 গজ দূরে যাই, আমি জুতাটা আসলে জুতাটা আমি ফিক্কা ফালা দিই আমি ওখান থেকে দৌড় শুরু দিই। আমি দৌড় শুরু দিলে ওরাও পিছিয়ে পিছিয়ে 3-4 জন দাওয়া করে। তো আমাকে সামনের মানুষ জিগে কিরে দৌড়ে আস কে, বললাম বাজারে যাওয়া প্রতিযোগিতা দিছে, যে আগে যাইতে পারবো 1 লিটার কোকা-কোলা খাইবো। ওরা পিছন থেকে বলতেছে ধর ধর ধর, কি হয়েছে তার বলতেছে না। হ্যাঁ, তা আমি চিন্তা করলাম আমি যদি মেন বাজারের ভিতর দিয়ে ঢুকি তাহলে তো আমি ধরা খাওয়া যাবো। আমি কি করছি, মেন বাজারে যাওয়ার আগে হাতের বাম দিকে রাস্তা ছিল ওইটাতে ঢুকে পড়ে 2-3টা বাড়ি আমি ওভারটেক করিয়া ওভারটেক করার পরে দেখা যাচ্ছে যে ওই আমার যে প্যান ছিঁড়িয়া গেছে এই জায়গায় অ্যাসিড লেগে প্যান পুড়িয়া গেছে, ইনে টান লাগে প্যান, এই জন্য আর দৌড় দিবার পাই না। আমি কি হচ্ছে এক বাড়ির পিছে ওই প্যানটা খুলে ফালা দিছি, দেন নিচের এই শর্ট প্যান্ট পরিয়াই আমি মনে হয় পুরা চড়া পাতিলে বিজাড়া দৌড় মারছি। ওরা আর আমার দেখতে পারে না যে আমি কোন দিক গেছি। হ্যাঁ, খোঁজাখুঁজি করে তোরা ধারণা হয়েছে যে হয়তো মামার বাড়িতে গেছে, না হলে যমুনা নদী সাইডে ওই পারে গেছে, এছাড়া তো কোনো দিক যাওয়ার রাস্তা নাই। তা আমি ওখান থেকে অ্যাসিড মেরে গেছি, যাওয়ার পরে যা দিয়ে আমার মামাতো ভাইয়ের বউ উনি পাটায় মরিচ বাটতেছে। হ্যাঁ, তো যায় উনার সামনে দাঁড়া মরে খাড়া আছে, খাড়া বাদে উনি ফিরে যাতে আমার কাছে শর্ট প্যান্ট খালি কইতেছে কি রে তোর অবস্থা কেন? তো বললাম ভাবি তুমি একটু ঘরের মধ্যে এসে তোমার হাতে আমার পার্সোনাল কথা আছে। কয় হিনি কয় সমস্যা কি? বললাম না তুমি আইসো একটু। হ্যাঁ, তো বলতেছে ভাবি এভাবে কথা, আমি তো একজনকে অ্যাসিড মেরে থিয়ে আসি। তো তখন ভাবি হই না কয় কি কস, উনি আমার মুখের দিক তাকায় আছে। হ্যাঁ, আর কথা কয় না। কইলাম কি ব্যাপার, কি কও না কে তুমি কিছু কও? কাক মারছো? কইলাম খালাতো বিনে। সর্বনাশ। আমি কই আমি কি করবো? তাহলে কি করবি তুই, তোরে কি কেউ ধরছে? কইলাম না ধরতে পারে না, আমি কোনোরকমভাবে এই পর্যন্ত পালায় আসি। হ্যাঁ, তুই কয় তুই তাহলে এক কাজ কর, তুই এই ঘরে রাখলি তো ওরা এই বাড়িতে আসবো। এই কয়া আমি ওই বাবিকে এই কথা বলছি বলে ও আমি বাড়ির ভিতরে আমি পড়ে গেছি যে আমার জ্ঞান নাই। হ্যাঁ, জ্ঞান নাই তো আমার ওই ভাবি আবার কী করছে টাইনিয়া টুইনে বারান্দায় নিয়ে পানি ডালতেছে, আমার পানি ডালতে আসে। আমি আর জানি না, আমি তো ওই কষি যে ভাবি অ্যাসিড মারছি এই পর্যন্ত কয়াই কি কথা কম না আমি ওই দাঁড়াম করে গেছি পড়ে মাটি। যাওয়ার পরে পানি ডালছে, ডালার পরে ইতিমধ্যে ওরা খোঁজাখুঁজি শুরু দিছে। ওরা তো ওই দিক চিকড়া চিড়িয়েছে, কী হয়েছে বলে অ্যাসিড ছুঁড়ে মারছে। কাক বলে অমকে, কেটা মারছে বলে ওর খালাতো ভাই। কোন দিক গেছে বলে এই দিক গেছে। তখন তো ওরা খোঁজাখুঁজি ও মুহূর্তের মধ্যে এই আধা ঘন্টার মধ্যে পুরো 2-3 লাখ ধরে যাই না গেছে গা। হ্যাঁ, তা আমি যে ওই বাড়িতে আসি ইতিমধ্যে খুঁজতে ওই বাড়িতে একজন আইসে দেখা যায় আমাকে পানি ঢালতেছে। হ্যাঁ, পানি ঢালতেছে। আমার মামাতো ভাইয়ের বউ আবার ফের কী করছে, আমার মামাতো ভাই সবাই ডেহে নিয়ে এসে বলছে যে এভাবে কথা, তোমার ফুয়াতো ভাই তো এই কাজ করে দিয়েছেন, কী করবে তাড়াতাড়ি ওর বাড়িতে খবর লাগাও। হ্যাঁ, তো বাড়িতে খবর লাগাও। তো ওর তো জ্ঞানই নাই, খবর লাগাবো না বলে না খবর লাগাবো কয়াতে উনি পড়ে অজ্ঞান হয়েছে। তা আমাকে বললাম আমি, তো আমার জ্ঞান ফেরা বাদে আমি কোথায় ভাবি আমার খিদা লাগছে খুব, আমি ভাত খাসি সকালবেলা বিকেলবেলা কাছে আমার খিদা লাগছে, আমি তো না খাই খুব সন্দেহ থাকি না, নুন হাক পান্তা পচাবাসি যায় আমি খামুই, তুমি আমাকে ভাত দেও, আমার খুব খিদা লাগছে। হ্যাঁ, আমি যে অ্যাসিড মেরে দিয়েছি আমারও দান দেয় নাই। তো পরে ডাইল দিয়ে আমাকে ভাত দিছে, ডাইল দিয়ে খুদা ডাইল করতেছে যে কিছুই নাই। বললাম কাঁচামরিচ পেঁয়াজ নাই, কয় আছে। বললাম তাই দাও তুমি। তাই আমি ওই ডাইলটা ভাত খাইতেছি। তো আমার ছোট্ট একটা রুমের মধ্যে আটটা রাখছে। আর ওই মাঝে মধ্যে একজন দুজনের এসে জিগায় কি বাড়ি কই হ্যান ত্যান। বললাম বাড়ি অমুক জায়গায়। হ্যাঁ, তা আমি কয় তুই এই কাজ করছো কে? বললাম কি করছি? কয় তুই বলে অ্যাসিড মারছো? বললাম হ্যাঁ মারছি, কি সমস্যা কি? হ্যাঁ, তা আমার একটু বিশ্বাস আছে যে যতই জ্বর তুফান আসুক আমার মামাতো ভাইরা সামাল দিবার পারবে, আমার এই বিশ্বাস আছে। হ্যাঁ, তো আমাকে ওরা আইসে এলাকার যুবক পোলাপান আইসে ওরা জোট বান্ধে আইসে কয় যে ছেলে যদি এই বাড়ির থেকে বাড়ায় বিচার না দিয়া তোকে পুরা বাড়ি কিন্তু আগুন লাগাই দেব। পরে আমার মামাতো ভাই কয় সমস্যা না, আর আব্বারে খবর দিছি আসতে আছে। হ্যাঁ,
সমস্যা নেই, যেটিও একটা মীমাংসা করে থিয়ে যাইব। তারপরে কলি আমি আমার জ্ঞান ফেরা, আমি ভাত টাত খাওয়া দুইটা ওইগুলা শুনে আমি মামাতো ব্যাগ ডাক দেখ ওই যেন আব্বা আসলি তো আমাকে মারিয়া ফেলাও, তুমি এক কাজ করো, আব্বা আসুক বা না আসুক, আব্বা আসলেও আমার কিছু যায় আসে না, না আসলেও কোনো কিছু যায় আসে না, দাদা জানি আমার অবশ্যই আসে, দাদা না আসলে কিন্তু আমার উপায় নাই। আমার আব্বা আবার আমাকে দেখতে না এসে আগে আমার মানে তার বাইরের বাড়িতে গেছে, আমার খালুর বাড়িতে গেছে, পরে আমার আব্বা আর আমাকে দেখতে এসে নাই ওই জায়গায়। হ্যাঁ, তো কইছে আচ্ছা সমস্যা নাই, যেটাকে আমরা দেখতেছি এই আব্বা আপনার ওখান থেকে উনি সিরাজগঞ্জ নিয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছে, আমি তো আমার মামার বাড়িতেই। তো রাত 2টার দিকে আমার দাদা আমাকে দেখতেছে, কইতেছে দাদু ভাই এলা ওঠোসিন। কইলাম কি হয়েছে? কয়লার দরকার আছে, একটু সই দেওয়া নাকবো। হ্যাঁ, কইলাম এত রাইতে কিসের সই? হ্যাঁ, কয় না তুই এত বড় কাজ করছু, সইটু না দিলে কাম হবো না, কেস কাহিনী হইবার পারে, এমনকি ফাঁসিও হইবার পারে। কইলাম ওই হবো, ও দান্দা হইরে না যাও। হ্যাঁ, তোমার এক নাতি না থাকলে আরও তো আছে 4, আমি নাই তাতে কি হয়েছে? কয় না তুই ওটে একটু খালি একটা সই দিব, বলে একটা সই দেওয়া লাগবে, বলে হয় একটা সই দেওয়া লাগবে। হ্যাঁ, তা আমি যখন সই দিতে আসি এসে দিই অনেক লোকজন, চেয়ারম্যান মেম্বারও, তখন ওই সময় বাবলু চেয়ারম্যান উনি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা। তো আমাকে জিজ্ঞাসা করে ছেলে তোমার নাম কি? কই আমার নাম মনির। হ্যাঁ, কই বাড়ি কই? কইলাম বাড়ি অমুক জায়গায়। বাপের নাম কি? কইলাম যে বাপের নাম রফিকুল ইসলাম। কই অ্যাসিড ছুড়ে মারছো তুমি, আর অপরাধ কি জানো? বলে কি মৃত্যুদণ্ড, না হলে সর্বোচ্চ সাজা 14 বছর, না হলে মৃত্যুদণ্ড, আর বেশি কিছু তো না, আর বেশি কিছু না। মানে বললাম হয় আর বেশি কিছু কি হারবেন? ওই ফাঁসি পর্যন্ত, এছাড়া আমার কিছুই করে হারবেন না। হ্যাঁ, পরে চেয়ারম্যান কয় তুই কার সাথে চোখ রাঙিয়ে কথা কাজ তুই জানোস? করলাম আপনি কি, আপনি এলাকা চেয়ারম্যান, আপনার পুরা ইউনিয়নের চেয়ারম্যান হয়ে পারবেন, আমার চেয়ারম্যান তো আপনি না, আমার জীবনের ডিসিশন আপনি নেবেন কি? সমস্যা নাই, আমাদের কী সমস্যা? পুলিশে ধরে দিবেন, দেন, কোনো সমস্যা নাই, আমি সব কিছু ত্যাগ স্বীকার হয়ে এই কাজ করছি। হ্যাঁ, তখন তারা আর কি মনে করেন যে আমার কয় ওরা তার সই না ওরা পাঠাইয়া দে। তারপর আমি বলি যে ঠিক আছে সমস্যা নাই, সই আমি সই দিব না, কি আছে। হ্যাঁ, তো আসলে সই দেওয়ার আগে মানে আমার খালুর পক্ষের মুরব্বীরা বলতেছে যে না, এই ছেলের সাথে তো বিয়ে শাদী হলি মেয়া সুখী হবো না, তো যত জরিমানা হয় আদায় করে এটা ছেড়ে দাও। হ্যাঁ, তো তারা 7 লাখ টাকা আর কি জরিমানা দাবি করে, মানে আপনার খালাতো বোনকে অ্যাসিড মারার কারণে। হ্যাঁ, আচ্ছা। তে আমার একটু বিশ্বাস আছে যে আমার আব্বা যে কোনো 2 মুহূর্তে 5-10-15 মিনিট 1 ঘন্টার ভিতরে 5-7 লাখ টাকা গোছ করা তার কাছে কোনো ব্যাপারই নেই। তাই আমি জিজ্ঞাসা ওরা দাবি করে হলি ভারে, আমার আব্বা প্রথম দাবি কয় যে 3 লাখ টাকা দিব, 3 লাখ টাকা দিব, আর মিয়া বিয়া দিতে যত খরচ হয় আমি দিব, এই কথা বলবে। তারা কয় না, চলবো না। ওকে, আমরা এখান থেকে বিরতিতে যাব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা ব্রেক। তো তারা আর কি লাস্টে 5 লক্ষ টাকা পর্যন্তই করে। তা আমার আব্বা কয় ঠিক আছে কোনো সমস্যা নাই, 5 লক্ষ টাকা দিব, আর যত চিকিৎসা বাবদ যত যা লাগে সব আমি দিব। হ্যাঁ, তা আমি ওই সিগনেচার দিয়ে আমি যা শুয়ে বসি। হ্যাঁ, তা আজানের সময় আমি উঠছি, ওঠার পরে এই বললাম যে খিদে লাগছে, আমি খামু, পান্তা আছে নাই, গরমের দিন, বললাম পান্তা থাকে তো পান্তা দিন আমি খামো, আমার খিদে লাগছে খুব। আমার মামি বলতেছে কি ব্যাপার তুমি খাওয়া নিয়ে আসতো ব্যস্ত হইলে? বললাম যে খাওয়ার জন্য, পেটের নিগে তো এত কিছু, পেট যদি মানুষের না থাকতো মানুষ এত জীবনে পরিশ্রম করতে দায় দেয়। তারপর আমি টেহা কাজা নিয়ে ভাতটা আমাকে দেয় না দিলে আমি মন থেকে হাইটে আপনি টুকটুক করে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম টোল প্লাজার ওখানে গোল চত্বরে এসে আমি দাঁড়াই চিন্তা ভাবনা কই যাবো, ঢাকার দিকেই যাবো না বগুড়ার দিকে যাবো? বগুড়ার দিকে গেলি তো জানা জানি যে বগুড়ার ফুর বাড়ি আছে, ওখানে মনে হয় গেছে। যদি আমি ঢাকার দিকে যাই তাহলে তো অত সহজ আমার খুঁজে বাইরে করতে পারবো না। তা আমি করি কি টাকে হয়ে মন থেকে 50 টাকা দিয়ে আমি এসে মহাখালী নামি। টাকে আপনার ওই উত্তরবঙ্গে থেকে যে কাঁচামালের টাকগুলো আসে ওইগুলো চলে আসে, আমি এসে মহাখালী নামি। আর মহাখালী নামি আমি কই যাবো এই চিন্তা ভাবনাই করি, চিনি না তো কোনো জায়গায়, যামু কই এখন চিন্তা ভাবনা করতে করতেই আমি এক রাত মহাখালী বাস টার্মিনালে কাটাই। আচ্ছা, তখন আমার মনে হয় যে আমার বড় খালা কইছে যে উনি থাকে পোস্তগোলা পশ্চিমে করিমুল্লাবাগ, ওই জায়গায় থাকে। পোস্তগোলা ব্রিজে যখন যাই তখন সকালে বেলা ওঠে, যা দেখি যে জায়গায় আমার খালার বাসা আমি ওই জায়গাতে নাহলে 50 বার গেছি। পরে বললাম এখান দিয়ে না সকাল থেকে ঘুরতেছি, কতবার আসতেছি যাইতেছি এই জায়গা দিয়ে। পরে খালার বাসায় যাই, খালার বাসায় গেলি পারে
খালু দেখা কয় কী রে তোর এই অবস্থা কে? তা আমি আর কই না কোনো কিছু কই না যে এই করছি। তো খালু কয় তাহলে গোসল দে খাওয়া দেয় ঘুম দে। 2 দিন ধরে মনে হয় দেখা যাইতেছে তো টোকায় গেলে হিরোইনসি হয়ে। তো হিরোইনসিকে আমি তখন ওটা বুঝি না। তো আমি খালাকে হিরোইনসি কয় ওটা তুই বুঝবি না, গ্রামে থাকস তা হিরোইনসি তোরা চিনবি না। আমি ডুব গোসল দেয় খাওয়া দেয় ঘুম দিই। আসরের দিকে আমার খালাতো ভাই কয় যে ভাই নাও যাই পোস্তগোলা ব্রিজে যা বেড়ায় আসি। আমি এইভাবে দেখা যায় হুনে 15 দিনের মতো থাকি। 15 দিন পরে হুন থেকে আমি আসি তেজগাঁও কুনিপাড়া আসি মহাখালী। এসে আমার মামার ওই জায়গায় থাকি প্রায় 1 মাসের মতো। আর ওই যে খালি দাম দাইছে ওই চিৎকার যে দিয়েছে ওই কানের মধ্যে খালি ওই শব্দই। আমি কই কি অ্যাসিডটা যে মারলাম আসলে অ্যাসিডটা লাগছে কোন জায়গায়, আর ও যে চিক্কুর দিছে কি জিনিস এরকম যে আর চিক্কুর দেওয়া লাগবে যার জন্য। তা আমি ওখান থেকে না আর কল পাই না। ওই তাহলে আমি আলো দেখবো, আমার দেহার খুব ইচ্ছা হয়েছে আসলে। এর আগে আপনি জানতেন না অ্যাসিড মারলে কি ধরনের ক্ষত হয়, চেহারার কি অবস্থা দাঁড়ায়? আমি আপনি দেখছি পোস্টালে অ্যাসিড ছুড়বেন তো মরবেন। হ্যাঁ এগুলো আমি দেখছি কত অ্যাড দিছে। ওই সময় তো আপনাদের ভয়াবহ অবস্থা ছিল যে অ্যাসিড ছুড়বেন তো মরবেন, এটা আমি জানতাম। লেখাপড়া যাই কিছু থাকে আমি তো জানি। তা আমি এইগুলো তো করি নাই কে। তা আমি ওখান থেকে কী করি, বাড়িতে তো যোগাযোগ করি না। ওখান থেকে যাই আমি বগুড়া, শেরপুর নামে ওখান থেকে আমি মির্জাপুর এসে আমার ফুবুর বাসায় যাই। তার আগে এর মধ্যে ওইটা যে মিটছে, মেটার পরে ওই যে আমার খালাতো বোন যে স্কুলে পড়তো ওই স্কুল থেকে ওরা আবার ফের কী করছে, স্কুল কমিটি আবার চাপ সৃষ্টি করছে যে কিরে আমাদের স্কুলের মেয়ের এই অ্যাসিড মারলো আর বিচার আহুন, আমরা তো কোনো কিছু জানবার পারলাম না। ওরা একটু ওইরকম একটু বিশৃঙ্খল সৃষ্টি হচ্ছে আর কি। তে আমি ওই ফুবার টানে যাই। ফুবা দেখা যায় বৃহস্পতি এই আপনার শনিবার আর এই মঙ্গলবার এই 2 দিন আমাদের বাড়িতে লুঙ্গি দিবার যায়। তা আমি ফুবার থেকে এগুলা শুনি। আর ওই দেখা যায় সারাদিন গম খালি দেখা যায় 1 বেলা খাসি 3 বেলা খাই নাই, যে ভাত না খামি এক সন্ধ্যা থাকতে পারলাম না। আর এই মানুষ 2 দিন 3 দিন না খায় খালি গমই পারি। ওই গমের বড়ি কিনে নিয়ে আসি আমার বন্দুক দিয়ে, কিনে নিয়ে এসে ওই গমের বড়ি 2-3 ধরে খাওয়াতে হয়ে যায় সবসময় ঘুম। যে ঘুমের মধ্যে থাকলে মনে হয় তাহলে ওই দাম আমার মনে হবে না, আর কানের মধ্যে মনে হয় শব্দ ডবো না। তো ওই খাওয়া দাওয়া নাই, আমি ওইরকমভাবে গম পারি আর ওই গমের ওষুধ খাই। এক সময় দেখা যায় আমার গমই হয় না। পর আমি বন্ধু কই যে কি ওষুধ নিয়ে এসে দিস, এই ওষুধে খাতে গমই হয় না। খোঁজ লাগাই ফুবাক কই যে এবার আমি ফুবার কাছে কই ফুবা খালাতো বোন আছে কোন জায়গায়। আমার ছোটো মা এক যা জিজ্ঞাসা করেন যাওয়াক আমার দেহার খুব ইচ্ছা হয়েছে। কয় কে? কইলাম যে ও যে চিক্কুর দিছে কি জন্য, আমি এইটু দেহার নাকি আমার খুব ইচ্ছা হয়েছে আমার এইটু। পর আমার ফুবা যায় আর কি, আমার ছোটো মা এক বলে যে গেদা তো আমাদের ওই জায়গায় আছে, তে আল্লাহ দেখবে আর চায় ঠিক আছে। তো আমার ছোটো মা আবার কয় যে দুলা ভাই তাহলে আপনি কথা খালি কইেন না, আমি দেহানের ব্যবস্থা করতেছি। তো বললাম যে কোন জায়গায় দেহানের ব্যবস্থা হয়েছে? তো আমার ফুবা করলে সমস্যা না, আমি খোঁজ তোমাকে আইনা দিমনি। কোন জায়গায় নিয়ে রাখছে আমি নিজেই জানি না। আমি সব আত্মীয় স্বজন বাড়ি খোঁজ নিছি যে আমার খালাতো বোনকে রাখছে কোন জায়গায়, আমি কোনো জায়গায় খোঁজ পাই না। মানে ওকে দেখতে চান আপনি? মানে দেখবো যে আসলে ওর অ্যাসিডটা ছুড়ে মারার পর আর অবস্থাটা কি আমি এটা খালি দেখবো আর কিছুই না। তো খোঁজ পাই না না পাইয়া আমার মনের মধ্যে এক খকটা লাগে যে আমার ছোটো মাও তো ধর্ম আত্মীয় করছে, তাহলে মনে ওই বাড়িতে আছে। কারণ সব আত্মীয় স্বজন বাড়ি আমি খোঁজ লাগাছি, কোনো জায়গায় নাই, তাহলে ওই জায়গায় আছে। আমি আবার ওই কী করি, আমি আমার ফুবুক না কয়ে আমি বাইরেও যাই আমাদের মাস্ক লাগাই, মাস্ক লাগিয়ে আমি যাই এলাকায় যাই না, আমার গ্রামের 2-3 গ্রাম ফাঁক দেওয়া রাস্তা, আমি ওই দিকটা যাই হেরান ওই বাড়িতে যা আছে আমি তাও শিওর না। তা আমি হুট করে যাওয়ার বাদে যে বাড়িতে রাখছে উনার তো আমি দেখছি, নানি হরিয়া কই উনার আমি দেখছি। তো যাওয়া বাদে ওই নানি আমার কাছে কী ব্যাপার নাতি তুই এই জায়গায়? বললাম তোমাদের বাসায় কি কোনো মেহমান আছে? কয় আছে একজন। কইলাম যে নাম কি? তো কয় যে নাম হলো এই। তো আমি কইলাম যে গেছে কই? কয় ডাক্তারের ট্রিটমেন্ট নিবার গেছে। তো বললাম আসবো কখন? কয় যে আসবো যে কখন তা তো শিওর নাই। কয় কে? করলাম আমি আলো দেখবো। তা আমি নানিকে আর কই নাই যে কাজ আমি তো করছি। কয় আচ্ছা ঠিক আছে দেরি হত। তা আমি দেরি হতে মাগরিবের আজান দেয় না আসি না। তা আমি আবার আবার ফের বগুড়া চলে গেছি। যাওয়ার পরে বগুড়া ফিরে 2 দিন থাকছি, থাকার পরে না আমার ঘুম হয় না কিছু, তো আমি কোনো দিকে শান্তি পাই না। তা আমি বাড়িতে ফোন দিছে, আব্বার মোবাইলে ফোন দিছি, দিয়ে আমি কছি যে মার হাতালা কছি খালার হাতালা কথা বল। তো দিছে খালার কাজ দিছে, করলাম যে কি অবস্থা খোঁজ বাজো নেন না,
আমার তোমরা চলা জুলো, আমার কাছে হাতে টাকা পয়সাও নাই, কীভাবে চলতেহি না চলতেহি। তো কইতেছে তুই কই আসস? কইলাম যে আমি কই আছি আপনি তো জানেনি। হ্যাঁ, কই আসা ঠিক আছে আমি দেহানোর ব্যবস্থা করবো নি, তাহলে তুই বাড়িতে আয়। তো কইলাম কখন আসবো? কয় যে বিকাল টাইমে আসবো, যাতে কেউ না দেয়। হ্যাঁ, তো এই যে বা ছোটো দিন, তো আমি বিকাল টাইমে বাড়িতে যাই। বাড়িতে যাই না, বাড়িতে যাই তাও আমাকে দেখায় না। শুনি যে বাড়িতে আসেন, কই আছে তাও জানি না, দেখায় না। না দেখালি এক পর্যায়ে আমার আব্বা আমাকে মানে দেখে যে আমি বাড়ির পিছাড়ায় আমি বসে আছি। হ্যাঁ, পরে দেখা হলি পারি ওই রাত্রি দেখা হলি পারে, আমাকে আর কিছু কয় না। তাই আমি বলছি না আব্বা মনে হয় কিছু কব না, দেখলো যে তো কিছু কব না মানে কলিতে এতক্ষণ কইলে নিয়ে এ যে এরকম লোক। তা আমি নক করে বসি, নক করে থাকা বাদে রাত 8টার দিকে আমার দাদা আমাকে ডাকতেছে। আমি শুয়ে পড়ছি, ওই যে তাঁত ঘরেই শুই। তো আমার দাদা আমাকে ডাকতেছে, কইতেছে ওটা সিন। কইলাম কে কী হয়েছে? কয় নোয়ালা ডুব গোসল দেওয়া নেব। কইলাম এত রাতে ডুব গোসল দিয়ে কী হবো? হ্যাঁ, কয় না দরকার আছে নু যাই। তা আমি গেছি, যাই আমি ডুব গোসল দিয়ে একটা নতুন লুঙ্গি দিয়েছি, আমি লুঙ্গিটা পরছি। হ্যাঁ, পরার বাদে দিয়েছি বাড়ি ভরা মানুষ, কে এত মানুষ কে না আমাকে দেখতে পারাইছে সবাই যে আমি অ্যাসিড মারার পরে এখনো কিরম আছি, আমার বইয়ে হিম্মত আছে কি না। তাই আমি সেই জন্য মানে আমাকে দেখার জন্য সব আইছে। আসা বাদে হুট করে দেখছেন আমার চাচাতো ভাইয়ের শ্বশুর, উনি আবার হাফেজ। তো উনি এসে করতে পুতরা আইসো এদিকে আইসো আল্লাহ। তো গেছি যা ফিরার পুর বসে করতে বসো। তো পরে দেখেছেন ওই বিয়ার যে কলমা পড়ায় ওইটা দেখে কইতেছে। তো আমি কইতেছেন আমি তো বিয়া করবো না। কই কে বিয়া করবে না? কে অ্যাসিড মারছে বিয়া করবে না? কলাম বিয়া করার জন্য তো আমি অ্যাসিড মারি নাই, আমিও বুঝাবার চাচ্ছি যে একজন মানুষের কষ্ট দিলে যে নিজেরও কষ্ট কোথায় লাগে, বুঝানোর জন্য অ্যাসিড মারছি। এক পর্যায়ে আমি বিয়ার আসর থেকে আমি উঠে গেছি। মানে বিয়া কি বাড়ির সবাই, বাড়ির লোকজনে আশেপাশে বাগি শরিক আরাই, আমি উঠে চলে আসছি। আসে আমি আবার শুছি। তখন আমার দাদা এসে কইতে যেন কি উঠে আসলো কে? বললাম হয় মনে বিয়া পড়াইব, বিয়া হন মনে তো। আর বিয়ে হলে আমি বেকার লোক, নিজের বাদ জোটাইবার পাই না বিয়ে হওয়ার। কয় তুই খালি বিয়াটা হওয়ার যত সমস্যা আছে আমি দেখবো। বললাম না বিয়া সাথে আমি হরবো না, বিয়া বাদ দে কি আছে তাই। কার তোমাকে তো হুনি কোয়া দিছি যে যত টেয়া পয়সা লাগে মিটাইবে। তো কইতেছে না টেয়া পয়সা তো মিটাইবার পাই না, ঝামেলা হয়েছে, তুই খালি বিয়াটা হর, তা বাদে তুই যে দিক মন চাই তুই যাইস। বললাম আচ্ছা ঠিক আছে যাও, তোমার কথা রাখবো। বাপে যদি কইলেন এই কথা আমি জীবনে রাখলাম না। এই কথা কয়াথি আমি উঠে আসি। উঠে আসে আবার ফিরিয়ার উপর বসি। আমার দেশে কাপড় কাচা ফিরিয়া তো অনেক ওষার পরিপুরে আমি বসি। বসা বাদে কয় তো আমি আলহামদুলিল্লাহ 3বার কয় আমি উঠে আসি। উঠে চলে আসি, আসা বাদে তখন দাদা কয় তাহলে আমার কাছেই শো। তাই আমি এসে ঘরে শুছি। ঘরে তখন বিল্ডিংয়ের কাম কাজ সব কমপ্লিট হয়ে গেছে, ঘরে শুছি। সবার বাদে রাত বানি 12টা কি 12:30 বাজে। ওই সময় দেখি যে আমার খালাতো বোন হলুদ এখন কাপড় পরছে। এই প্রথম দেখা মানে যাকে অ্যাসিড মেরেছে, অ্যাসিড মারার পরে এই প্রথম দেখা। ওর নাম যেন কি? ওর নাম মমতাজ। হ্যাঁ। তে ও এসে অমনি দাঁড়াইছে। দাঁড়ান বাদ আমি আর কিছু কইতেছি। বললাম কি বার এত রাইতে হিনে কি চাও? হ্যাঁ, কয় না দরকার আছে। বললাম কি দরকার? সকালে কয়ে নিয়ে যাও। তো আমারই যে আমি সকালবেলা উঠেই আমি চলে যাবো ছেলে। হ্যাঁ, তো না যায় না। তা আমি কই যাই না কে? কই কি হয়েছে, সমস্যা কি? কই আমি হিনে ঘুমামো। কইলাম আমি হিনে ঘুমাইবে, ইনে ঘুমানোর জায়গা আছে, ইহিনা আমারই হওয়া জুলুম হওয়া গেছে। হ্যাঁ, তারপরে দাদা হয়েছে। তো আমি দাদাকে ডাক দিলাম, দাদা ওঠোছেন? কয় কি হয়েছে? করলাম ওই যে খালা তুই এসে ডাকতে আছে। তো আমার দাদা আবার উঠে চলে গেল ছেলে। তেমন হচ্ছে দাদা মনে হয় বাইরে প্রস্রাব টস্রাব করে গেছে, আসবো না। দাদা আর আইসে না। দিন মোড় 12টা 1টা 2টা বাজে যায়, তাও যায় না। বললাম কি সমস্যা কি তোমার? তাই কও। হ্যাঁ, কয় আমি ঘুমাবো না। তাই আমি করলাম আমি ওই তখন কী করছি, খাটের উপর না কেন চাদর নিয়ে এসে ফ্লোরে বিছায় আমি ফ্লোরে ঘুমাই করলাম, তাহলে তুমি খাটের উপর ঘুমাও, আমি ফ্লোরে ঘুমাইলাম। তো ও যেদিন বিয়ে হচ্ছে ওই এইভাবেই বাসর আমার। তো খাটের উপর ঘুমাইছে, আমি নিচে ফ্লোরে ঘুমাছি। ফ্লোরে ঘুমাছি আর চিন্তা মনে হইতেছি যে জিজ্ঞাসা করবো না যে তোমার পিঠে কি হয়েছে না হয়েছে, মানে ওই সাহস আর পাই না। অ্যাসিডটা মারলাম আমি, আবার আমি উল্টে জিগামু যে তোমার পিঠে কি হয়েছে, কতটুক পুড়ছে না উঠছে। হ্যাঁ, এটা আর আমি জিগাই না জিগে ওর মতো খাটে ঘুমাইছে, আমি নিচে ঘুমাছি। ঘুমাস আবার ফজর নামাজের আগ দিয়ে আমি চেতন পা দিই যে ও আমার, আমি ডান দিক ফিরছি, ফিরে দিই যে ডান সাইডে ও ঘুমাইছে। তেমন করলাম কী বার তুমি হিনে হয়েছে কখন? কয় কে? আমি হিনে তুমি ঘুমাস আবার দেখছি। হ্যাঁ, তো গেলে আমি হিনে হয়েছে ওকে যাও চৈর পর হোক, আমি দেখলি কব কি।
কয় না তোমার আর আমার তো বিয়ে হয়েছে। বললাম হ্যাঁ কিসের বিয়ে, যা এই সমস্ত বিয়ে ফিয়ে আমি মানি না, যা হয়েছে হয়েছে, যা তুই হওয়ার ইনতান, এইগুলা কইতে আছে। আমি তখনও জানেন না ওর শরীরে আপনার কি ক্ষতি হয়েছে? আমি ওটা দেখি নাই। আচ্ছা। তারপরে ওরকম কান্নাকাটি শুরু দিছে, ওরকম কান্না শুরু দিচ্ছে। তো বললাম আমি কান্দুক, মহিলা মানুষ অগারে চোহের পানি একবার বাইরে এলে তো থামান যায় না, যা কান্দিয়া দেখলে নক থাকবেনি। এক পর্যায়ে দেখা যায় যেন ও পরে কইতে আছে যেন তুমি এরকম একটা কাজ করলে আজকে আমাকে বাসর রায়, তুমি হইলা ফ্লোরে আর আমার একলা খাটে। বললাম আমি একা একা ঘুমে আমি অভ্যস্ত, আমি যে কোনো জায়গায় আমি জঙ্গলে গেলে একা ঘুমাতে পারবো, সমস্যা নাই আমার। হ্যাঁ, তো কান্না শুরু হচ্ছে। বললাম কান্দা কি হয়েছে, সমস্যা কি? হ্যাঁ, তুমি যে আমাকে অ্যাসিডটা মারলে। বললাম আমি অ্যাসিড মারছি, মানে আমি অ্যাসিড মারি নাই। কয় না তুমি মারছো। বললাম আমি অ্যাসিড মারবো কোন দুঃখে? কয় মানুষ তো কত হাজার হাজার লোক দেখতে আসলো আর তুমি একবারও জিগাইলে না যে অ্যাসিডটা কই লাগছে। বললাম আমি মারলিছি না, আমি তো জিগা মজি দেই অ্যাসিড কই লাগছে। পরে আর কি যখন পিঠটা দেয় কি ভাই, এই আমি ফিরে আসা এইরকম সরায় এই একটা দুইটা নখের এই এতটুক যাইব, পিঠের মাঝখান দিয়ে একবার এই বরাবর এরকম দাঁড় হয়ে আইছে, একবার এরকম ফাঁক হয়েছে। মাংসটা আপনার আগুনে পুড়লি যেরকম ওইরকম ভাবে ফাঁক হয়। মাংসটা আপনার কষাটা যে ছাট মাংস কাটে ওইরকম একবারে থুরা হয়েছে। তা আমি দিয়ে আমার শরীরে পশম জড়ে উঠল, কি রে অ্যাসিডে এইরকম ক্ষতি হবো। ওই দেখে আমি আরো ভয় পাওয়া গেছি, কি রে মারলাম শিশি দিয়ে ঢেল, যতদূর সম্ভব এতটুকু কতটুকু নাকছে না জানলি, এর জন্য এই অবস্থা। ও আবার কি কইছে আপনার ওইটা থামানোর জন্য এই যে আপনার কোমরের এই জায়গায় এরম ভাবে আঙ্গুল দিছিল, যেখানে এই আঙ্গুলটা এরম ভাবে দিছে, এই পুরো আঙ্গুলটা একবারে ওই জায়গা একবার চিহ্ন হয়েছে, আর ওই জায়গা আরো খাদ হয়েছে আরো বেশি। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেব। এই পর্যায়ে আপনারা শুনছেন সিক্রেটস। অনুষ্ঠান চলাকালীন সময় আমারও কোনো দান দায় নাই মনের ভিতরে, এদিক সেদিক ঘোরাফেরা হই। মহাখালী বাস টার্মিনালে আমি তেজগাঁও থেকে এইটাই আসি, আবার ফের যাই। এইরকম করতে না ভালো আর লাগে না। না ভাই কই যাবো, কইলাম তাহলে বেলকুচি যাবো। বেলকুচি যায় তাঁত বুনাই গিয়া, তাঁত বুনাইলে তো অন্তত তাও নিজের বাদটা তো জোটা হারমোনি। তাই মোহন থেকে বেলকুচি যাই, যা হেরে তাঁতের কাজ জানাই আছে। তো ওই লুঙ্গি বুনাই 25টা পিস মজুরি, ওই দিন 3 পিস 4 পিস করে বুনাই। দেখা যায় যে 9টা 10টা খোরাই কি পড়ে প্রতি মিল, তিন বেলা খালি পড়ে 33টা 30টা 28টা 26টা এরকমভাবে পড়ে। ওইভাবেই খাই, হুনেই থাকি। তো ওই খোঁজ বাঁচার নিই না, আর বাড়ির থেকে ওরা খোঁজা শুরু দিছে। মানে বাড়ির থেকে আমার শ্বশুর যা চাপ সৃষ্টি হয়েছে, কী ব্যাপার, আমার শ্বশুর আমার বাড়িয়ালি আনতে গেছে। আনবার যাওয়ার পরে তে আমার শ্বশুরও জানে না যে তার মেয়ে আমার সাথে বিয়ে দিয়ে দিছে, আমার শ্বশুরও জানে না, মানে আমার শ্বশুর বাড়ির কোনো লোকজনই জানে না। পরে আনার জন্য গেছে, যা বাদে কইছে যে এরকম কোথায় সাওয়াল তো বাড়িতে নাই, সাওয়াল তো বিয়ার রাতি থেকে পলাইছে। হ্যাঁ, তখন আমার শ্বশুর কইছে কী ব্যাপার, বিয়ে দিলেন আমাদের আল্লাহ জানালেন না, আমাদের মেয়েটা এরকম আপনি চিকিৎসার কথা কয় নিয়ে আসলেন। হ্যাঁ, তো আমাদের তো একটু জানান উচিত আছিল, আমাদের তো কিছুই জানালেন না। হ্যাঁ, তে আমার আব্বার আমার শ্বশুরে বলছে বলেছেন, মানে এটা আমি শুনি না, আমার শ্বশুরের টান শুনছি আমি। হ্যাঁ, না সমস্যা নাই, গ্যাস আমার সাওয়াল যেহেতু অ্যাসিড মারছে, তোমাকে না টেহা 5 লাখ আমি দিলাম, মেয়েটা তো তোমার বিয়া দেওয়া লাগবো। হ্যাঁ, তো এই জন্য টেহা টোয়া দিয়ে পারবো না, এই জন্য যে অ্যাসিড মারছে হেরাতেই বিয়া ভরে দিছি। হ্যাঁ, তো আমার শ্বশুর আবার জিজ্ঞাসা যে তাহলে মেয়ের আপনি টেহা দিয়ে শিকারও আসলেন যে জরিমানা দিমু, আর আপনি এই কাজ করলেন, আমারও তো মুরব্বী আছে, তাদের সাথে আমার পরামর্শ করা লাগবো। হ্যাঁ, তখন আমার শ্বশুরে বুঝ দিছে যে সমস্যা নেই, কে আপনার মেয়ে 14 ডিসিমাল জায়গা দিম আর হাতে কানে গয়না দিম। এটা আপনার বাবা বলছে? হ্যাঁ, বলছে। তো এটা আমার শ্বশুর বলছে আমার, বলার পরে আমি না, তখন উল্টে আমার খোঁজা শুরু দিছে, খোঁজে পায় না। তা আমার দাদা আবার ফের আমাকে যদি একটা না 15 দিন না দেখতো, ও হে নিজেই পাগল হয়ে যেত দেখার জন্য, কেন নাতি এত দিন গেল খোঁজ নাই। তো আমার দাদা খুঁজবার নিয়ে বাইরে হয়েছে, আমার বাইরে হলি পারে। তো বৃহস্পতিবারে ওই দেখা যায় সারা সপ্তাহ কাজ করলি, বৃহস্পতিবারে মজুরি দেয়। তা আমি বৃহস্পতিবারে মজুরি নিয়ে বললাম তাহলে এলাম নানির বাড়িতে যা ঘুরে আসি গে। নানির বাড়িতে যাই না, আর নানির বাড়িতে গেছি, নানির বাড়িতে গেলে আমার মামা তো বাইরা মামিরা সবাই আমাকে দেয়া ভয় পায়। কই কিরে মামারা আমাকে দেয়া ভয় পায় গে। হ্যাঁ, তা আমি আর কই না যে অ্যাসিডটা, ওরা বুঝবার পারছে যে তাহলে বাইক নেব না, অ্যাসিড ইহিন থেকেই চুরি হয়েছে, রাত্রে যেও তো নিচে ঘুমাইছে, ওই অ্যাসিড এই জায়গা থেকেই চুরি হয়ে মারছে। তা আমি গেলি পারে দুপুরে খাওয়া দাওয়া করছি, হরা বাদে আমার দাদা আইসে, বলতেছে কী ব্যাপার বাইক কোনে থাকস তুই, তোর খোঁজ নাই আজ 2-3 মাস হইল। বললাম আসি এক জায়গায় পড়ে, মরি নাই পয়সা আসি।
অত সহজে মরমু নাই। তে কয় বাড়ির যাও না, কইলাম বাড়ির যাবো কি পাগলে কথা বাড়ির যাবো না, বাড়ির তাম যা আসি বাড়িতে আর যাবো না। কইতে এরম নতুন বউ থিয়া পলালু। কইলাম বিয়া তো তুমি হরাইছা, তুমি কইছা বউ দেখাশোনা তুমি করবে, বউ কি করবে তুমি গুলিয়া খাইবা ভাতে হেদ দেখাইবা তোমার ব্যাপার। এটা আপনি কাকে বললেন? আমার দাদাকে বললাম। তে কয় আচ্ছা সমস্যা নাই ভাই তুই বাড়িতে আগে নু। তো কইলাম না আমি বাড়িতে যাবো না। বাড়িতে যাবো না কে? কইলাম না দাদা যাবো না বাড়িতে, হুদাই টানাটাই এক পর আমার দাদা আমাকে জোরের ধরে সেই চিক্কু শুরু দিছে। হ্যাঁ তো বললাম আচ্ছা ন যাই আমি বাড়িতে। পরে বাড়িতে গেছি, যা বাদে ওই দেখা যায় যে বাড়িতে কাজ কাম করি, বাড়িতে কাজ কাম করি। রাত্রে আমি শুই এক ঘরে, দেখা যায় আমার বউ শুয়ে আর এক ঘরে, এইভাবেই থাকি। ওই অ্যাসিডেরই আমি ওর কাছে শুই না, মানে আমি ভয়ই যাই না কাছে। খুব ভালো করে অবজার্ভ করবেন। আমি আজকে চুপ করে পুরো গল্পটা শুনছি, লাস্টে অনেকগুলো কথা বলবো, এই কারণেই কোনো কিছু ইন্টারাপ্ট করতে চাচ্ছি না। ওর বলাটা সহজ সরল, কিন্তু ওর জীবনে যা ঘটে গেছে বা যা করেছে বা যেটা রেজাল্ট, সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত রকমের স্টোরি। আপনি কোনো ইকুয়েশনে যান না, শুধু শোনেন। হ্যাঁ বলেন তারপর। তো আমি বাড়িতে এইভাবে থাকি, আমি দেখা যায় যে কাজ করতে করতে কাজের ঘরেই ঘুমায় থাকি রাত্রে। হ্যাঁ তো ওই বাড়ির ভিতরে যদি সময় হয় খাওয়ার সময় শুধু যা খাওয়া দাওয়া বাইরে আমি বাড়ির বাইরে চলে আসি। তো ওই এভাবেই দিনকাল চলতেছে। সপ্তাহ শেষে দেখা যায় 15টা আমার হাতে ধরে দিলি ওই 15টা দিয়ে আমি চলি। তা আমি এইভাবে 5 মাস 6 মাস বাড়িতেই আসি, বউয়ের সাথে আর দেয়া সাক্ষাৎ নাই। এইভাবেই হ্যার দান্দায় আছে, আমার দান্দায় আমি, ওই কাজ কাম করি, এইভাবেই চলে। এইভাবে চলতে থাকতে তো 15টা দিয়ে কি একজন মানুষের 7 দিন যায়? তা আমি ওই আমার সৎ মায়ের কই মা এইভাবে 15টা দিয়ে কী হয় এই যুগে কও? একটা ছবি জুল দেখতে যায়, তা 12টা টিকিট নেয়, আপ ডাউন 10টা ভ্যান ভাড়া। তো এই 15টা দিয়ে কী হর মা আমি? তো আমার ওই ছোটো মা চুরি হয়ে নক করে আমাকে 20টা 30টা এক্সট্রা আমাকে দেয়। তা আমি তো বিড়ি খাই না, তখন আমারও দেখা যায় ওইটা দিয়ে চলে যায়। তো এইভাবে চলে 1 বছর আমি খুব কষ্ট করে চলি। হ্যাঁ এর মাঝখানে যদি আল্লাহ 19 তান 20 হয়, আমার বাপে তো বইয়ের সামনে পিটানি শুরু দেয়, মানুষজন আর দেখে না। একবার তো পুরা গ্রামের মানুষ জড়ো হয়ে এমন পেটা পিটছে আমাকে যে আমি কি কমু, এর বেদনা মারাই যায়। আমি এসে 2 ঘন্টা বসে আসলে আমি সোজা দাঁড়াবার পারি নাই, এত পেটা পিটছে। আমাদের দেশে চিনবেন মানে কালেক্টার গাছ আছে, কালেক্টারের ডাল দিয়ে মানে 1 মাত্রান পিটছে, বাইংছে আর ফালাইছে। যে অ্যাসিড তুই কি জনে মারলো এটা কো? আমি কছি না, আমি কছি আমার জীবন গেলে আমি কমু না, যে কেজন কি জন্য অ্যাসিড মারছে আমি আর কমু কে জানে। তো এইভাবে গেলাম আমি। পরে কি হরমু আল্লাহ 19 তান 20 হলে আমার বউ এল্লাতি নালিশ জানায়। ও আর উপরে বাপে তো হাতের কাছে যেটা পায় ওইটা দেয়, মার শুরু দেয়। আমি কই কি রে, ওইটা বললাম আমার বউ, আর আমার বউ হয় আমার বিরুদ্ধে খালি কমপ্লেন হরে, আমি কি এতই খারাপ হয়ে গেছি? তা আমি ওইটা কিছু না, দেখা যায় অনেক সময় দাদা এসে থামায়, দাদি এসে থামায়, এইভাবে ইয়ার। তা আমি বিরক্ত হয়ে গেলাম যে না, এত মায়েরা সহজ যায় না। আল্লাহ 19 তান 20 হলি এরকম মার পিট, মনে মনে হরি। আর ওই রাত্রে যা ক্লাবেই ঘুমাই, হ্যাঁ ক্লাবে যাই। ওই রাত্রে আমার খেলা দেওয়ার খুব নেশা। খেলা যদি শুনি যে রিয়াল, বার্সা, এসি মিলান, ইন্টার মিলান, লিভারপুল এল্লার দলের খেলার কথা শুনলে আমি পাগল হয়ে যাই, যে খেলা আমি দেখমই। তো আমি কন্ট্রোল রুমে যাই, গ্রামের ডিশ লাইন এসে কন্ট্রোল রুমে গেলি, ওরা তো সারা রাইতে জাগ না থাকে। আমি যা কই দোস্ত আজকে এই খেলা আছে, কয়টায়? কই 1:45, 1:45। কই তুই দেখবো? কইলাম হ্যাঁ দেখবো, কিন্তু আমার উদ্দেশ্য তো আমি রাত্রে ওখানে কাটাম, আমি আজ ওইভাবে সাথে থাকবেন না। হ্যাঁ তাই তো, তাই ওইভাবে খেলা দেখে ওইভাবে কাটাই। তো 1 বছর কাটানোর পরে আমার চাচাতো ভাই আমার চাচাতো ভাই আবার ফের গ্রামে বিয়া করছে, মেয়ে আবার এসে ঘরে উঠছিল। ওঠার পরে তখন 1 বছর ওই নাই, কিছুদিন হয়তো বাদ আছে। তে আমার শ্বশুর বাড়ির থেকে ওইরকম চাপ সৃষ্টি আরে হলি পারে, কয়তালি মিয়া অনুষ্ঠান হইলে আমরা নিয়ে যাবো হ্যান ত্যান। তা আমার আব্বার কাছে ঠিক আছে, তাহলে আমার চাচার সাথে পরামর্শ রে কয়তালি সাওয়াল তো তোর ডোয় ভরে বিয়া করলো আর আমার ডো তো এইরকম করছে, তাহলে কি করা যায়? কয় তাহলে একটা অনুষ্ঠান হয়ে কয়া বিয়া শাদী দেওয়া যায়। তা আবার ফের নতুন হয়ে অনুষ্ঠান হইলো, আপনার গরু মরু লোকজন দাওয়াত করে খাওয়ান টাওয়ান হইলো। তো যখন যেদিন বিয়া হইলো আমাকে নিয়ে গেল, আর মানে বিয়া আমরা আনবে যাবো আর কি, বিয়া তো আগেই হয়েছে, মানে খালি অনুষ্ঠান দেওয়া বাঁধতে আছে। তো আমি যাবো, তে একটু বিয়ার তো একটা মানুষের প্রস্তুতি আছে, আমার তাও নাই। সকালবেলা ওইটা আমার ছোটো মা এসে 500 টাকা হাতের মধ্যে করতে দেখ জোড়া জুতা আর একটা শার্ট কিনে নেয়। কে
কয় কালকে বউ আনবার যাবো আনি, করলাম যে এই অবস্থায় যাওয়া যায়, 500 টাকা এক জোড়া জুতার শার্ট হয় না, 500 টাকা ডেল দিয়ে ফালা দিছি, দিলিবার আমার ছোটো মা দেয় ওর হাতে আরো 500 টাকা মোড়ে আমার হাতে মধ্যে দিল। তা আমি ওই 1000 টাকা দিয়ে আমার বিয়ার বাজার হইলাম, এক জোড়া জুতা কিনলাম, একটা শার্ট কিনলাম, স্যান্ডেল গেঞ্জি টেঞ্জি কিনে কয়েকটা ডানে ভাই রাখলাম, রেখে গেলাম। এইভাবে আমি আমার স্কুলে সব বন্ধু বান্ধব দাওয়াত করলাম যে দোস্ত আমার বিয়ে, এতদিন পর করলাম, হয় কী করা যাবো, ভাগ্য আছে এইভাবে। পরে গেলাম, আমার বিয়া গেছি, বিয়া বাড়ি যে অত লোকজন হয় আমি কোনো বিয়াতে দেখি না, বহুত বিয়া খাসি জীবনে দেখছি, মানে সবার উদ্দেশ্য আমাকে দেখার আসার, যে এই মানুষ অ্যাসিড মারছে কয় কি, মানে লোকজন বাইরেই বেড়ায় না, আমি ঘরের মধ্যে সিটকারি দরজা খুললি লোকজন হুম হুমের ঢোকে আমাকে দেখার জন্যে। তা আমি আমার মতো আছি। পরে নিয়ে আসলাম, বউটাও নিয়ে আসলাম, এইভাবে নিয়ে এসে এখন এইভাবে একা একাই থাকি। তাই ওই আমি একা ঘুমাই, এক ঘরে একা ঘুমাই, দেখা যায় যে ওই আমার বউ এসে পায়ের কাছে বসে থাকে না চেয়ারের উপর বসে থাকে, তা আমি কই বসে থাকো, আমি ঘুমাম, করলাম ঘুমাও, খাটের উপর জায়গা আছে ঘুমাও না, আমি দোপায় হয়তো মাটিতে আমি পাটি বিছা মাটিতে শুই উপরে রাই, এইভাবেই চলে। এইভাবে 1 বছর বেশি পার হওয়া যায়, 13-14 মাস পার হওয়া যাওয়ার পরে তখন আমি জিগাই, আস্তে আস্তে জিগাই কী ব্যাপার তোমার গাও কি শুকাইছে, কয়কে দেখো। তা আমি দেখি যে এমন অবস্থা হয়েছে আমার, দেখলি শরীরে পশম একবার জাড়া দেওয়া। আপনি ডাক্তারের কাছে নিতেন না? ডাক্তার ট্রিটমেন্ট করতে আমার আব্বাই করে, ওনার পরিচিত ডাক্তার আছে, ওই ডাক্তারের মাধ্যমে চিকিৎসা হয়। আর ডাক্তার প্রথম দিন জিজ্ঞাসে বলে, আমি ছোটো মায়ের কাছে শুনছি, জিজ্ঞাসা কীভাবে পুড়লো কীভাবে, তে বলছে যে এরকম গরম পানি ঢেলে পড়ছে। তো ডাক্তার বলছে পিঠের উপর কোনদিন গরম পানি ঢেলে পড়ে, পায়ে পড়বো হাতে পড়বো, ডাক্তারে কার বলে নাই যে এটা পুলিশ কেস, এটা আর কিছু বলে নাই। বুঝছি। হ্যাঁ, তারপর এইভাবে চলতে আমি দেখার চেষ্টা করি ওইটা, দেখ তোমার পিঠের ঘাও শুকাইছে কিনা, ওষুধপাতি ঠিক মতো খাইতেছো কিনা, আমি এইগুলা জিজ্ঞাসা মিজ্ঞাস করি। এক সময় দেখি যে না, ওই অ্যাসিড যে মারছি ওই দান আমি ওকাজ শিকার হই নাই, আমি ওকে বলি না, ওই থাকি। তখন করলো কি, আমি আমার দাদা থাকে আবার আলাদা বাড়ি, তা আমি ওই আলাদা বাড়ি আমার আব্বা কয় যে তাহলে তুই তো যেভাবে ঘুম পারো সকালে তোকে তো দেখে তোলা যায় না, তোর দাদার কাছে যা ঘুমাইস, ছোট্ট একটা বাংলা ঘর, আমি ওই ঘরেই ঘুমাই, বউ নিয়ে ওই ঘরেই ঘুমাই, উনি থাকি। আর বউ সকালবেলা রাত্রে যায়, রাত্রে 8টা-9টার সময় যায়, ভোরবেলা উঠে আসে, এইভাবেই চলে। এইভাবে চলতে 2 বছর পার হওয়ার পরে 2006 16 ডিসেম্বরে আমার মেয়ে হয়। আচ্ছা, বিয়ে করা কয় বছর পর? 2 বছর। 2 বছর পরে আমার মেয়ে হয়। মেয়ে হলে পারে বাড়ির সবারই মন খারাপ, মেয়ে হয়েছে বলে না, আমার মেয়ে হইলো কি জন্য, আমার কি জন্য এত তাড়াতাড়ি বাচ্চা হইলো, আচ্ছা সবারই মন খারাপ। তে মেয়ে হওয়ার পরে আমি চিন্তা করলাম, যাও যেটা করছি তা করছি, আমি ভুলে করি আর জেনে করি অজান্তে করি, যা করছি এইটা নিয়ে এখন প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছে এই পর্যায়ে। আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুক করে দেবেন, তাহলে তাৎক্ষণিকভাবে আপনারা জানতে পারবেন যে আমরা কখন এখানে আমরা নতুন এপিসোড আপলোড করছি। অনেকে রাতের বেলা শুনতে ঘুমিয়ে যান, তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ। হ্যাঁ, যেখানটায় আমরা ছিলাম দেখা যায় যে ওই মেয়ে হয়েছে, আমি খুব খুশি, আমি বন্ধু বান্ধব মিষ্টিও খাওয়াছি, মানুষের ছেলে হলে মিষ্টি, কারণ মেয়ে হয়েছে আমি 8-10 কেজি বন্ধু করে মিষ্টি খাওয়াছি যে আমার মেয়ে হয়েছে রে, তো মিষ্টি খাওয়াছি। খাওয়ানোর পরে এইভাবে দেখা যায় আমার মেয়ের যখন 5 মাস 6 মাস 7 মাস বয়স, ওই সময়তে দেখা যায় মেয়ের দুধ থাকে না, মিশ্রি থাকে না, এটা ওইটা থাকে না, সুজি যে কিনবো এতটা কোটি হাত দিয়ে নাড়াচাড়া করে, মেয়ের সুজি থাকে না। আমি তো বাড়িতে কাজ করি, সপ্তাহে 15 টাকা দেয়, আমি ওই 15 টাকা দেয় আমি না বউ রাতে দিই, যে ধরো এই যে আমার সারা সপ্তাহ রোজগার এই যে 15 টাকা, তো এই 15 টাকা আমি বউ রাতে ধরে দিই। কয় 15 টাকা দিয়ে কী করবে, মেয়ের দুধ থাকে না, মিশ্রি থাকে না, সুজি থাকে না, তো আমি কই আমি কী হরমু, আমি তো বাপের সংসার, আমার তো হাত পা বান্ধা, আমি কী হরমু। তো 1 দিন 2 দিন 3 দিন এরমভাবে দেখি, দেওয়ার পরে এক সময় আমি কই যে আমি আলাদা ভিন্ন খামো আমি। হ্যাঁ, তো আমার বউ কয় যে তুমি ভিন্ন খাইবে, কোনো কাজই তো জানো না, এক তাঁতের কাজ ছাড়া তুমি কি জানো, কোনো কিছুই তো জানো না। বললাম তাঁতের কাজও যুদ্ধ করি, তাও তো মেয়ের দুধ মিশ্রি টেহাটা আমি বাইর করতে পারবো। তো কয় না আমি ভিন্ন ভাতে খামো না, আমি একাই 6 মাস খাই ভিন্ন ভাতে, একাই। আমি ওই 300 টাকা আমার দাদির দিয়া কয় দাদি পালবাড়ি যা মাটি হাঁড়ি বাতি আনবি, মাটিতে টানলি 10-15 টাকার মধ্যেই অনেক হাঁড়ি বাতি হবো।
ও দাদিরে পাঠাই, পালবাড়িতে পাঠাই ওই মাটিয়া হাঁড়ি পাতে আমি নিজে একা আলাদা হই। ওই দেখা যায় বউ কী করে 3 বেলা রান্ধে দিয়ে, সকালে রান দিছে আর রাত্রে রান্ধে। আমি সকালের ভাতটা সকালে খাই আর দুপুরে খাই, আর রাত্রে গরমটা খাই। অথবা দাদা দেখা যায় যে ভাত রান্ধে নাই, দাদা খাওয়ার জন্য ভাত নিয়ে এসে ওই অর্ধেক রেখে দেয় আর অর্ধেক খায়, এইভাবেই খায়। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাদের সংসার জীবনের সুখ দুঃখের জায়গায় না হয় আমরা নাইবা গেলাম, কিছু জায়গাতে একটু আসতে চাই, কয়েকটা কোশ্চেন করি, তারপরে আমরা একটা সাম আপ করবো আমাদের আজকের এই গল্পের। আপনি আপনার যে স্ত্রী মমতাজ, তার সঙ্গে সংসার করছেন কত বছর যাবৎ? 14 বছর। 14 বছর যাবৎ। এটা একটা শান্তির জায়গা এই 14 বছরটা, কিন্তু 14 বছরের আগে পরে যা হয়েছে, মানে আগে পরে বলতে কিছু নেই, আগে যা হয়েছে সেটা একটা ভয়ানক রকমের দুর্ধর্ষ একটা বাজে ঘটনা, এবং এটাই হচ্ছে আজকের সিক্রেটস। আপনি আমাকে একটু বলেন তো যে আপনার কোনো ভেতর থেকে কোনো অপরাধবোধ জাগে না যে আপনি যে কত ভয়ানক রকমের একটা বাজে কাজ করেছেন? একটা মানুষের শরীর, যে শরীরটা আল্লাহ দেয়, যে শরীরের কোনো কৃত্রিম ভাবে যার একটা টিস্যু তৈরি করার মতো ক্ষমতা এখনও মানুষের হয়নি। আমি বলতে চাচ্ছি যে হয়তো আমরা কৃত্রিম অনেক কিছু ওইখানে দেই, কিন্তু সেটা যে একদম প্রকৃতি যেভাবে দিয়েছে সেভাবে তৈরি করার ক্ষমতা আমাদের হয়নি। একটা চুল তৈরি করার ক্ষমতা, এখন বিজ্ঞান এত দূর এগিয়ে গিয়েছে, সেখানে মানুষ একটা চুল তৈরি করার ক্ষমতা রাখে না। সাধারণ একটা চুল তৈরি করার মতো মানুষের এখন পর্যন্ত যোগ্যতা হয়নি। আমি কি আপনাকে বোঝাতে পারছি কেন ওই কথাগুলো বলছি? আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন প্রকৃতিগতভাবে, সেখানে আপনি হয়তো এভাবে চিন্তা করেননি। আমি যখন গল্পটা শুনছিলাম তখন মনে হচ্ছিল আসলে কী বলবো, কারণ গল্পের তো এন্ডিংটা আমাদেরকে একটা স্যাটিসফ্যাকশনের জায়গায় নিয়ে আসে, কিন্তু সেই স্যাটিসফ্যাকশনটা কি আসলে এনাফ? কারণ সাধারণ মানুষের জায়গাটা থেকে যখন একটা মানুষ চিন্তা করে যে আপনার ওয়াইফ কি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, সোজা হয়ে দাঁড়াতে পারে, উঁচু নিচু ঠিক মতো হতে পারে, মানে চিত শুইতে পারে না, চিত হয়ে শুতে পারে না, এখনো ব্যথা এখনো কয় যে আমার মানে বলে আমার ভিতরে মনে হয় কিছু আছে, খালি চুলকায়। হ্যাঁ হ্যাঁ। আপনি পরবর্তীতে ভালো ডাক্তারের কাছে নিয়ে গেছেন, এক্সরে করিয়েছেন, হাড় দেখিয়েছেন, হাড়ের কি অবস্থা? না, তারপরে তো নেওয়াই হয় না। আমি তো বললামই যে আমার আর কখনো নেননি তাকে? না, গাও শুকানোর পরে আর কোনো সময় নেওয়া হয় নাই, আইজো না। ওই মাঝে মধ্যে দেখা যায় যে পিঠে যদি একটু কয় যে আমার ওই আল্লাহ পোড়া তো বলে না, কয় আমার গায়ের ভিতরে চুল খাইতেছে, একটু চুল খাইয়ে দাও। আমি যখনই কীভাবে আত্রা এরম নেই, আমার শরীরে পশম সব ওই একবার সজাগ হওয়া যায়। ও জানে যে ওর পিছনে কি হয়েছে? ও দেখেছে কখনো? ও কখনো দেখে নাই। আমার কয় ওই কি অবস্থা, করলাম এইরকম মশারা। এখন তো মাংসটা বিদ্যা আপনার পিঠের দাঁড়ার হইতে প্রায় 1 সুতার মতো উঁচা আছে মানে মাংসটা, আর যেখানে অ্যাসিডটা পড়েছে ওই জায়গাটায় একটা পশম মানে কিন্তু স্বাভাবিক চামড়ার মতো, কিন্তু তার 4 আঙ্গুল নিচ থেকেই মনে করেন যে এইরকম 2 আঙ্গুল। আমি দেখছি, আমার স্ত্রী হয়তো হয়তো কাউকে দেখা নাই, আজও দেখা নাই, কিন্তু আমি দেখছি একবারে বাদ বাকি আদাতের মধ্যে যে কোনো লোক দেখলে ভয় পাইব। সাধারণ একজন মানুষের চুল দেখা যায়। আপনাকে একটা কথা বলি, আপনার কোনো কারণে, আমি জানি না এই কথাটা বলা উচিত হবে না, কারণ এটা একটা রেডিও অনুষ্ঠান এবং এই জায়গাটাতে অ্যাবস্ট্রাক্ট কোনো কথা বলাটা অন্যায়, কিন্তু আমার বলতে ইচ্ছে করছে, কারণ আমি ভয়ানক রকমভাবে সৃষ্টিকর্তা বিশ্বাস করি। এবং শুধু এটা না, আমি হয়তো সব কিছু রিচুয়াল সব কিছু মেনটেন করতে পারি না, বাট আমি একজন মানে আমি মনে করি যে আমি প্রকৃত মুসলমান হওয়ার জন্য যেটা করা উচিত একটা মানুষের, সেই রাস্তায় থাকার চেষ্টাটা করা, সেটা আমার জায়গাতে আছে। সো আল্লাহর প্রতি বিশ্বাস আমার অগাধ, এবং সেই জায়গাটা থেকে আমি আপনাকে একটা কথা বলতে পারি, আপনি অত্যন্ত সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান আমি জানি না, আপনার জীবনে হয়তো আল্লাহ কোনো না কোনোভাবে আল্লাহ আপনার কোনো কাজ পছন্দ করেছে, নইলে এত ভয়ানক রকমের অপরাধ করার পর একটা মানুষ স্বাভাবিক জীবনে থাকার কথা না, কোনোভাবেই স্বাভাবিক জীবনে থাকার কথা না। বাংলাদেশে অ্যাসিড ছোড়া নিয়ে যে ভয়ানক রকমের শাস্তি, ভয়ানক তো অবশ্য ডিজার্ভ করে তারা, সেই জায়গাটা থেকে আইন আছে সেটা সম্পর্কে আপনি শুধু বললেন যে অ্যাসিড ছুড়বেন তো মরবেন, সরকার এই লাইনটা বাংলাদেশের সাধারণ মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এবং এটা এত শক্তিশালীভাবে মানে এক্সিকিউট করা হয়েছে। আমরা দেখি একটা সময় পত্রিকা খুললেই খবর আসতো অমুক অ্যাসিড দগ্ধ হয়েছেন, মানে এটা একদম অহরহ হয়ে গিয়েছিল। তারপরে সরকার খুব কঠিন একটা আইন করলো, অ্যাসিড ছোড়া মানেই মৃত্যুদণ্ড, এরকম একটা আইন করলো, এবং সেই আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে আসা খুব কঠিন, খুবই কঠিন। আমি আমার এই রেডিও ক্যারিয়ারের এই বিশেষ করে এই রিয়েলিটি শোর জীবনে আমি অনেক অ্যাসিডদগ্ধ মেয়ের আমি জীবন গল্প প্রচার করেছি, এবং সেখানে আমি দেখেছি কি ভয়ানক হতে পারে তাদের জীবন, কি ভয়ানক। একটা কথা আছে না যে কভু মানে সাপের দংশন সেই বুঝতে পারে যাকে কেউ কখনো সাপটা দংশন করেছে। আপনি বললেন না যে আপনার ওয়াইফ যখন চিৎকারটা মারছিল ওই চিৎকারটা আপনারা এখনো ঠিকমতো ঘুমাইতে দেন না? আমি আইজও ঘুমাইতে পারি না। হ্যাঁ, আইজও না। আপনি এই কাজটা যে করলেন
মানে করার পরে আপনার যে বেঁচে থাকাটা, মানে আপনি যে সারভাইভ করে গেছেন এবং যে কোনোভাবেই হোক আপনার ওয়াইফকে আপনি, মানে ওই ভদ্রমহিলা মমতাজকে আপনি আপনার ওয়াইফ হিসেবে নিয়েছেন এবং সে হয়তো মায়া মমতার জায়গা থেকে আপনাকে অন্যভাবে জড়িয়ে ফেলেছে, কারণ 2 সন্তানের মা, আপনার 2 সন্তানের মা সে হয়তো কোনো দিন আর আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না আপনাকে, তার মনের জায়গা থেকেই, তার ভালোবাসার জায়গাটা থেকেই, কারণ আপনি তার সন্তানের পিতা এবং সেদিক থেকে হয়তো আপনি সেফ। কিন্তু এই অ্যাসিডদগ্ধ নারী যদি আপনার ওয়াইফ না হয়ে, যদি আপনার খালাতো বোন না হয়ে অন্য কেউ হতো, তাহলে আজকে আপনি কোথায় থাকতেন? আপনি কি এটা একবারের জন্য চিন্তা করেছেন? না, এটা চিন্তা করি না। এই চিন্তাটা করা উচিত আজকের এই অনুষ্ঠান থেকে। আপনি চিন্তাটা করে বাড়ি ফিরে যাবেন এবং আপনি যতদিন বেঁচে থাকবেন উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকবেন। আপনি যেটা করেছেন সেটা ভয়াবহ রকমের অন্যায়, সেটার জন্য আল্লাহ আপনাকে মাফ করবে কিনা, বা আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন কিনা, বা আপনার স্ত্রী আপনাকে ক্ষমা করবে কিনা, বা রাষ্ট্র আদৌ যদি কোনো স্টেপ নেয় এই অনুষ্ঠান শোনার পরে সে জায়গায় কী হবে আমি কিছুই জানি না। কিন্তু একটা বিষয় আমি আপনাকে অনুরোধ করতে চাই, সেটা হলো যে আপনি আপনার ওয়াইফের প্রতি সারাটা জীবন যতদিন সে পৃথিবীতে বেঁচে থাকবে কৃতজ্ঞ থাকবেন। যতটুকু একজন স্বামী তার স্ত্রীর জন্য করে তার চেয়ে অনেক বেশি করার চেষ্টা করবেন। নইলে আমার মনে হয় না যে আজকের এই অনুষ্ঠানের পরে, যেহেতু আপনার আজকে পর্যন্ত সেন্স ছিল না যে আপনি আপনার ওয়াইফের প্রতি ঠিক আছে ভাল লাগে না তো ঠিক আছে আমি গিয়ে ডিশে খেলা দেখতেছি, ভাল লাগে না তো রাতের বেলা বাইরে কাটাচ্ছি, ভাল লাগে না 14 বছরের জীবনে আপনি 14 মাসও তার সঙ্গে রাতের বেলা থাকেন নাই, তাকে দেখলে আপনার ভয় লাগে, পিছনটা দেখলে আপনার খারাপ লাগে। কিন্তু আপনার চিন্তাটা এখন থেকে আজকের অনুষ্ঠান থেকে এরকম হওয়া উচিত যে এই ভয়ানক রকমের বাজে কাজটা আপনার হাত দিয়ে হয়েছে আপনার স্ত্রীর ক্ষেত্রে, এবং একটা মানুষের মানে জীবনটাকে আপনি স্পয়েল করে দিছেন। এই মানুষটার মধ্যে যদি এই বোধটা থাকতো যে কত বড় ভুল, কত বড় শাস্তি আপনি পাইতে পারেন, কত ভয়ঙ্কর রকমের অপরাধ আপনি করছেন, তাহলে হয়তো সে গিয়ে শাস্তির জন্য আবেদন করে নাই। গ্রাম্য সালিশ হোক, আপনাদের পারিবারিক কাঠামো হোক, যাই হোক না কেন, যে কোনোভাবে হোক ম্যানেজ করছে, তাকে এমনভাবে ম্যানেজ করছে, হয়তো অর্থনৈতিকভাবে তার অতটা সাপোর্টিভ ছিল না, যে কোনোভাবে হোক তাকে ম্যানেজ করে আপনার যাতে জীবনটা সুন্দর হয় সেই ব্যবস্থা করে গেছে আপনার বাপদাদারা। কিন্তু আপনার মনুষ্যত্বের জায়গাটা থেকে আপনি যেরকম আপনার সৎ মায়ের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, আপনি সৎ মাকে এত বেশি রেসপেক্ট করেন, ভালোবাসেন, আপনার স্ত্রীর প্রতি আপনার অনেক অনেক বেশি কৃতজ্ঞ থাকা উচিত যে এই মানুষটা এত কিছুর পরেও আপনার সঙ্গে সংসার করছে। এবং চিন্তা করেন আমাদের শরীরের কোনো একটা জায়গায় কাটা ফুটলে আমরা কিন্তু ওই কাটাটা বের না করা পর্যন্ত কোনো শান্তি পাই না। মাথার কিন্তু 90% ওই কাটার দিকে যায় ব্লক, পায়ে ফুটুক আর হাতে ফুটুক। আর একটা মানুষ 14 বছর আগে আপনি তাকে অ্যাসিড মেরেছেন, এই 14টা বছর সে পিঠে ক্ষত নিয়ে বেড়াচ্ছে, এবং আপনি যে বর্ণনা দিলেন তাতে হয়তো আমরাও চিন্তা করতে পারি না যে কি ভয়ঙ্কর অবস্থা পিঠের। এবং এই মানুষটার কোনো ট্রিটমেন্ট হয় নাই সেই অর্থে, ভালো ট্রিটমেন্ট যেটা বলা হয়। এই মানুষটার ভিতরে কি ওই ঘায়ের ভিতরে আদৌ কী অবস্থা সেটা আমরা জানি না, এবং সে অবস্থায় আপনার তার সংসার করতেছে। তো একটা গ্রাম্য মানুষ যখন সংসার করে মানে সে সংসারের সব কাজকর্মগুলোই করে, তাই না? তাহলে এরকম একটা অবস্থায় যদি সেই জিনিসটা আপনাকে সেবা দিয়ে যায়, আপনার তো সারাটা জীবন তার কাছে নত থাকা উচিত, তার প্রতি, তার জন্য আপনার আল্লাহর কাছে দোয়া করা উচিত সবসময়। এবং আমি জানি না, মানে আজকের এই অনুষ্ঠানের পরে যদি আপনি এটা না করেন তাহলে হয়তো আল্লাহ অনেক বেশি অখুশি হবেন, কারণ আপনি আজকে পর্যন্ত জানতেন না আপনার কি দায়িত্ব, কিন্তু আজকের পরে কেউ না কেউ আপনাকে বলেছে। সো আজকের পরে আপনি আপনার জায়গাটা ঠিক করেন, এটা হচ্ছে বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি হয়তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে পার পেয়ে গেছেন, কিন্তু আপনার স্ত্রী যদি কোনো দিন, এটা কিন্তু আমাদের একদম আইনি কথা, আপনার স্ত্রী যদি কোনো দিন দাবি নিয়ে দাঁড়ায় যে আপনি যে কাজটা করেছেন তার প্রতি এটা অন্যায় করেছেন, কোনো ডকুমেন্টস লাগবে না, আজকের এই অনুষ্ঠানটাই একটা ডকুমেন্টস, কারণ আজকের অনুষ্ঠানে এসে আপনি সেটা স্বেচ্ছায় স্বীকার করেছেন। সো 14 বছর আগে যদি প্রুফ না থাকে, আজকের অনুষ্ঠানটাই প্রুফ, তাহলে আপনার স্ত্রী আপনাকে ফাঁসির কাজটা ঝোলাতে পারবে অবশ্যই। মানে আপনার স্ত্রীর সেই সুযোগটা তৈরি হলো আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমি শুধু আপনাকে একটা জিনিস রিকোয়েস্ট করি, আপনার অনুষ্ঠানটা আমি নিতাম না, আমি নিতাম না এই কারণে, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, হয়তো এটাই শেষ, আর কোনো অ্যাসিড ছোড়া ব্যক্তিকে হয়তো আমি আমার অনুষ্ঠান নিব না। আমি আমার এই মানে রেডিও ক্যারিয়ার তো 13 বছরের, কিন্তু এই ধরনের অনুষ্ঠান প্রায় 9 বছর, 9 থেকে 10 বছর। এই 9-10 বছরের মানে এই রিয়েলিটি শোর ক্যারিয়ারে আমি কখনোই অ্যাসিড ছোড়ার মানুষ, মানে আমি কিছু কিছু অপরাধ আছে যারা আমাদের অনুষ্ঠানে আসতে চান, অপরাধী আছেন, তাদেরকে আমি আনি না। এই প্রথম আমি কোনো একজন অ্যাসিড ছোড়া মানুষকে আমি লাখ লাখ মানুষের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছি।
সুযোগ করে দিয়েছি তার পেছনে একটাই উদ্দেশ্য ছিল, যাতে এই অনুষ্ঠানটা একটা ডকুমেন্ট হিসেবে থাকে। এটা আপনার স্ত্রীর জন্য একটা ডকুমেন্ট হয়ে থাকলো। যদি কোনোদিন আপনি আপনার স্ত্রীর প্রতি অন্যায় আচরণ করেন, তাহলে আপনার এই স্বীকারোক্তিটাই তার জন্য সবচেয়ে বড় প্রমাণ হবে। সো এটাই আপনার ধরেন এক ধরনের শাস্তি। আর আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, আপনার স্ত্রী যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন আপনি তার প্রতি অনেক বেশি মানে মানবিক হবেন, যাতে সে খুশি থাকে। আপনি 2 টাকা রোজগার করেন, 5 টাকা রোজগার করেন, 1 টাকা রোজগার করেন, কিন্তু ওইটুকু নিয়ে যেন আপনি আপনার স্ত্রীকে খুশি করতে পারেন, এই চেষ্টাটুকু যেন আপনার থাকে। এবং আপনি আপনার স্ত্রীর কাছে, আপনি বললেন যে আজও পর্যন্ত আপনি মৌখিকভাবে স্বীকার করেননি। আমি জানি হয়তো এই অনুষ্ঠানটা সে শোনেনি, অথবা শুনবে না, অথবা যদি শুনে থাকে, আমার আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে, আজকের এই অনুষ্ঠান করে যাওয়ার পরে আপনি তাকে সুন্দর করে সামনে বসিয়ে আপনি স্বীকার যাবেন যে এই কাজটা আপনি করছেন, এবং স্বীকার যে আপনি তার কাছে ক্ষমা চাইবেন। কারণ তিনি যদি ক্ষমা না করেন, আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। অবশ্যই। আর আপনি অনুভব করতে পারবেন না যে একটা অ্যাসিড ভিকটিম মানুষের বেদনা, কষ্ট কতটা হতে পারে, ভয়ানক হতে পারে। ইভেন আমি নিজেও পারবো না, আমার বলার দরকার, আমি তাই বলছি এই জায়গাটায়, কারণ আমি নিজেও জানি না টেস্টটা কী। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, অ্যাসিডের অ্যাকশনগুলো কখনো দেখেছেন? যে অ্যাসিডটা যখন পড়ে তখন কি ভয়ঙ্কর আকার ধারণ করে, যে জিনিসটা গলে যায়, কত দ্রুত গলে যায়, দেখেছেন কখনো? একটা লোহা পর্যন্ত কতটা দ্রুত, 5 সেকেন্ডের ভিতরে যায়, পানি হয়ে যায়। আর সেখানে একটা নরম মাংস, আগুনের চেয়েও কিন্তু কয়েকশো গুণ বেশি পাওয়ারফুল। আগুনের তাপটা যতক্ষণ আছে ততক্ষণ রিঅ্যাকশন তো করে। আর অ্যাসিড যত যেদিক দিয়ে যাবে পানির মতো, ঠিক সেদিক দিয়ে পুড়তে যাবে। অ্যাসিড ভিকটিম হয়তো অনেকেই এখানে শুনছেন। আমি আপনার সন্তানরাও আজকে, আপনার সন্তানের বয়স কত? মেয়ের বছর এই তো 16 ডিসেম্বর আসলে পুরো 12 বছর মেয়ে। আর ছেলেটার 23 সেপ্টেম্বরে 3 বছর গেছে। আল্লাহ আপনাকে প্রথমে একটা মেয়ে দিয়েছে, আর ধরে নেওয়া হয় যে মেয়ে, যে পরিবারে মেয়ে আসেন, মেয়ে কন্যা সন্তান আসেন, সেটা রহমত স্বরূপ, এবং আমাদের রিলিজিয়নের জায়গা থেকে বিষয় এরকম। আমি যদি ডিফারেন্টভাবে আপনাকে ভাবতে বলি, আপনার মেয়ের ক্ষেত্রে যদি কোনো ছেলে এরকম করে, আপনি তাকে কী করবেন? আপনি মানতে পারবেন? আপনার মনের জায়গা থেকে এটা চিন্তা করে দেখেন তো। আপনার মেয়ে আপনার সবচাইতে প্রিয় জিনিসের একটা, নিশ্চয়ই। হ্যাঁ, আপনার মেয়েকে তো আপনি অনেক বেশি ভালোবাসেন নিশ্চয়ই। তো আপনার মেয়ে যদি কখনো এরকম একটা দুর্ঘটনার শিকার হয়, আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি কতটা লাকি। আপনার শ্বশুরও তো নিশ্চয়ই এটা নিয়ে কিছু বলেনি আপনাকে, বলছে? আমার শ্বশুর শাশুড়ি ওনারা খুবই ভালো মানুষ। তাহলে আপনি কতটা ভয়ঙ্কর রকমের লাকি। মানে এতটা সৌভাগ্য আসলে একটা মানুষের জীবন দশায় এটা চিন্তাও করা যায় না, যে এত বড় ভয়ঙ্কর রকমের অপরাধ করার পরে। ঠিক আছে, আপনি একটা মেয়েকে ভালোবাসছেন, তাকে সে পেতে দেয় নাই, বা কোনো একটা ঘটনা ঘটছে যে কারণে পান নাই, সেটার জন্য অন্য শাস্তি হতে পারতো, সেটার জন্য অন্য কিছু হতে পারতো। বা ওই জায়গাটাই, ওই একটাই মাত্র রিজন কি শুধুমাত্র ওকে না পাওয়া, বা অন্য কোনো কিছু থাকতো? আপনি ধরুন প্রথম যেদিন আপনি তাকে নিয়ে বের হয়ে যেতে চেয়েছিলেন, হ্যাঁ, সেদিন যে ঘটনাটা ঘটলো, ওই ঘটনার জন্য দায়ী কে? শিরিন, বা শিরিনের সাথে ফ্রেন্ড, অবশ্যই, তাই না? নইলে তো আপনি মেয়েটাকে নিয়ে চলেই যেতেন, অবশ্যই। যদিও সেটা একটা ভুল সিদ্ধান্ত হতো, কিন্তু তাহলে আপনি শিরিন কিংবা আপনার যে ফ্রেন্ডটা, ওই দুজনও তো একই শাস্তি রিজার্ভ করে। ওই দুজনকে কি আপনি এই কাজটা করেছেন? না। তাহলে আপনার খালাতো বোনের ক্ষেত্রে আপনি কেন করলেন? এইগুলো হচ্ছে ভয়ঙ্কর রকমের অপরাধ। আমরা যখন একটা মানুষ, মানে আমরা যখন ঠান্ডা মাথায়, মানে আমাদের হয় কি, হঠাৎ করে আমরা যখন রেগে যাই, তখন আর ভয়ঙ্কর রকমের পশু আমাদের মধ্যে চেপে বসে, এবং এই পশুত্বের জায়গা থেকে আমরা ভুল করি, অপরাধ করি, প্রত্যেকে করি, এভরিবাডি। আমরা কেউ মহামানব নই, সবাই করি, যারা শুনছেন ইনক্লুডিং মি, এভরিবাডি। কিন্তু যতটুকু পরিমাণ নিজেকে মানে ওই জায়গাটা থেকে দূরে রাখা যায়, এবং এটার জন্যে একটু চিন্তা করা উচিত। ভুল সবার জীবনে আছে, আপনার জীবনে আছে, আমার জীবনে আছে, যারা শুনছেন তাদের প্রত্যেকের জীবনে আছে। হয়তো কোনোটা ফ্ল্যাশ হয়, কোনোটা ফ্ল্যাশ হয় না, ভুল থাকতেই পারে। কিন্তু সেটার মানে যদি এরকম হয় যে এত বড় ভয়ঙ্কর রকমের ভুল, এবং সেটা থেকে আপনি এক ধরনের ক্ষমাও পেয়ে গেছেন, বা আল্লাহ আপনাকে সেভও করেছে, কিন্তু সেটার প্রতি আপনি কৃতজ্ঞ না, তাহলে কিন্তু এটা ভয়ানক রকমের অপরাধ। সো আপনি আমাকে আজকে কথা দিলেন, আমি বলছিলাম আপনাকে মুখে বলতে হবে, আমি আপনাকে রিকোয়েস্টই করলাম শেষ পর্যায়ে যে আপনি আপনার স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চাইবেন। অবশ্যই। এবং সে যদি আপনাকে ক্ষমা করেন মন থেকে, হয়তো অনেক সময় গিয়ে আমাদের জীবনযাপন এরকম যে আমরা অনেক সময় মাকে সরি বলতে পারি না, অনেক সময় কাছের প্রিয় মানুষকে একটু আনইজি লাগে, বলতে পারি না। তো হয়তো বউয়ের ক্ষেত্রে বিষয়টা এরকমই হবে হয়তো, বা যে না ঠিক আছে আপনার কালচারে হয়তো যায় না, কিন্তু আপনার যত বড় অপরাধ, আপনার একটু চিন্তা করতে হবে যে এই মানুষটা
যদি মাফ না করে আল্লাহ আপনাকে মাফ করবে না। সো ওই জায়গাটা থেকে আপনি তার কাছে ক্ষমা চাই নেবেন আজকের পর থেকে। এবং আমি আপনাকে বললাম, আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনার যদি সামান্যতম বিবেকবোধ থেকে থাকে, আজকের পর থেকে আমৃত্যু তার প্রতি আপনার কখনোই অন্যায় কোনো আচরণ করা উচিত হবে না, কখনোই না। সে যদি পাগলও হয়ে যায় তবুও না। সে যদি আরও ভয়ঙ্কর রকমের কোনো অপরাধ করে বসে আপনার সংসার জীবনে, কখনোই তাকে আপনি উচ্চবাচ্য করবেন না। কারণ সে যতটা শাস্তি, যদি ধরেন সে আপনার চোখে পৃথিবীর নিকৃষ্টতম মহিলা, আমি জাস্ট এভাবে উদাহরণটা দিচ্ছি, যদি এটা বলা উচিত না, এবং যদি সে আপনার সাথে সংসার জীবনেই এই নিকৃষ্টতম মহিলা হয়, তারপরেও সে যতটা শাস্তি ডিজার্ভ করে তার চেয়ে অনেক বেশি শাস্তি আপনি তাকে বিয়ের আগেই দিয়ে দিয়েছেন। এবং এটা তো ডিজার্ভ করেই না, আমাদের রিলিজনের জায়গা থেকেও করে না, রাষ্ট্রীয় আইন অনুযায়ীও করে না। আপনি আপনার স্ত্রীর সাথে অত্যাচার করতে পারবেন না। সো আপনি জাস্ট আমি একটু উদাহরণ দেওয়ার জন্য বললাম, আমি আপনাকে বলবো যে প্লিজ ওনাকে হ্যাপি রাখার চেষ্টা করেন না। উনি যেন এইটা ফিল করে অ্যাট দ্য এন্ডে এসে যে ঠিক আছে, একটা মানুষ রাগের বশে ভয়ঙ্কর রকমের অপরাধ করে ফেলছিল এবং সে এই জায়গাটা থেকে অন্তত আমাকে সেই রেসপেক্টটা দিছে, সেই ভালোবাসাটা দিয়েছে, এবং স্টিল ইউ হ্যাভ দ্যাট অপরচুনিটি, আপনার সেই সুযোগটা আছে। সো আপনার আজকের এই সিক্রেটসটা নেওয়ার পেছনের একটাই কারণ ছিল, আমি যখনই শুনছিলাম, আমাকে সাফওয়ান এসে যখন বলছিল যে ভাই হ্যাঁ এরকম একটা স্টোরি, হি ওয়ান্টস টু কনফেস যে সে অ্যাসিড ছুঁড়ে মেরেছে, আমি বলেছিলাম রিজেক্ট করে দাও। দেন আমাকে বললো যাকে ছুঁড়ে মেরেছে তাকেই বিয়ে করেছে। আমি বললাম ফাইন, লেটস রিভিল দ্য স্টোরি। দেন আমি জানলাম যে এই ঘটনা। সো আজকের স্টোরিটা হয়তো আজকেই আমি বলবো যে একজন, এটাই ফার্স্ট অ্যান্ড এটাই লাস্ট, এরপরে হয়তো আর কোনো এই ধরনের স্টোরি আমি অন এয়ার করবো না। বিকজ কিছু কিছু জায়গাতে মানে নেওয়া যায় না আসলে। হ্যাঁ, আপনি মানে কিছু কিছু অপরাধ আসলে ওইখানে অপরাধীর প্রতি কোনোভাবেই সফট কর্নার আসে না। হ্যাঁ, সো আপনার গল্পটা একটু অন্য টার্নে ছিল, এবং আপনি এক অর্থে ভালোই হলো যে আপনি আজকে বলে গেলেন এটা আপনার স্ত্রীর জন্য ডকুমেন্ট হয়ে থাকলো। যদি কোনো দিন অন্যায় করেন তাহলে এই ডকুমেন্টটা যেন সে ভবিষ্যতে আদালতকে ফেস করতে পারে। সো প্রিয় শ্রোতা, আজকের এই সিক্রেটসটা এখানেই শেষ হলো। আপনারা সবাই অনেক ভালো থাকুন। সবসময় যে কথাটা বলি, প্রতিটি মানুষই